হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা স্থির তড়িতে ধারক বা ক্যাপাসিটরের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 11। তো এইখানে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে আলোচনা করব, তবে এটার ম্যাথমেটিক্স আলোচনা করব লেকচার নাম্বার 12-এ। লেকচার নাম্বার 11 আমরা আলোচনা করব পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, পরাবৈদ্যুতিক ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন কি, কিভাবে তৈরি করা হয়, বাউন্ড চার্জ কি, বিস্তারিত এক্সেট্রা এক্সেট্রা আলোচনা করব। ওকে, তো কথা না বলে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখো তোমার সামনে একটা ওয়ার্ড লেখা ডাই ইলেকট্রিক্স। এটা বাংলাটা কি? এটা বাংলাটায় বলা হচ্ছে পরাবৈদ্যুতিক। কি বলে এটাকে? পরাবৈদ্যুতিক, অথবা এটাকে বলতে পারো একটা তড়িৎ মধ্যমাঙ্ক, মানে এটা একটা মাধ্যম। ঠিক আছে, মাধ্যমাঙ্ক, মধ্যমাঙ্ক, যাক স্পেলিং একটু স্যাক্রিফাইস করো, মধ্যমাঙ্ক। ওকে, তো খেয়াল করো ডাইইলেকট্রিকটা কি আসলে। অ্যাকচুয়ালি আমি এখানে যে ইনফরমেশনগুলো দিব এটা ভিডিও পজ করে নোট করে নিবা, আমি এখানে সব বাংলা লিখে দিতে পারবো না। ওকে, তো এটা দেখো, তো ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ম্যাটেরিয়াল হচ্ছে ওই ধরনের ম্যাটেরিয়াল বা পদার্থ যেটা অ্যাকচুয়ালি অপরিবাহী। মাথায় রেখো, ও হচ্ছে অপরিবাহী পদার্থ, নাম্বার 1। নাম্বার 2, ওর কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, যেহেতু অপরিবাহী মুক্ত ইলেকট্রন থাকবে না। তাহলে বুঝতে পারতেছি ও কারেন্ট ফ্লো বা চার্জ ফ্লো করতে পারবে না, এই ধরনের একটা ম্যাটেরিয়াল। ওকে, নোট করে নিও। এখন এই ধরনের ম্যাটেরিয়ালকে যদি আমরা বাহ্যিক কোনো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ তীব্রতা বা তড়িৎ বলরেখার মাঝখানে যদি রেখে দিই, তখন তার মাঝখানে সামান্য চার্জ ক্রিয়েট হয়ে যায়। কিভাবে একটু খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। আগে একটু সংজ্ঞাটা লিখে দিতে পারি, একটু ভিডিও পজ করে নোট করে নাও, সংজ্ঞাটা লিখে নাও যে একটি অপরিবাহী পদার্থ যাদের মুক্ত ইলেকট্রন নেই অথবা যে তড়িৎ পরিবহন করতে অক্ষম, এরকম পদার্থ তড়িৎ বলরেখা বা তড়িৎ ফিল্ডের বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিলে তার মধ্যে সামান্য চার্জের বা আধানের ডিস্টেন্স ক্রিয়েট হয়, বা চার্জ সামান্য ডিসপ্লেসমেন্ট হয়, সরে যায়, ফলে এখানে ডাইপোলে ক্রিয়েট হয়। এই ধরনের পদার্থকে আমরা বলবো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস। ওকে, তো এটা ক্লাসিফিকেশনটা কি? ভিডিও পজ করে সংজ্ঞাটা লেখা নাও। এটা ক্লাসিফিকেশন হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন পোলার, আরেকটা হচ্ছে তোমার পোলার। তাহলে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, নন পোলার আর পোলার। তো নন পোলারটাকে একটু খেয়াল করো। তো নন পোলারটা আমরা এভাবে লিখতে পারি যে যেটা প্রথমে পোলার ছিল না। ওকে, মতলব যার কোনো ইয়া ছিল না, কি বলতে পারি, চার্জ ছিল না, এরকম একটা ম্যাটেরিয়াল। ধরো না এখানে প্লাস আছে, পজিটিভ, আর তার পাশে মনে করো এরকম ইলেকট্রন ক্লাউড আছে আশেপাশে, ধরে নাও এরকম একটা ইলেকট্রন ক্লাউড তার আশেপাশে আছে। তো এই হচ্ছে তোমার ঘটনা। এখন বাহির থেকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড তুমি তাকে দিয়ে দাও, তাহলে কি ঘটবে দেখো। বাহির থেকে যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দাও, তখন আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের দিকে পজিটিভ চার্জগুলো কি হবে? বলপ্রাপ্ত হবে। তার উল্টো দিকে নেগেটিভ চার্জগুলো বলপ্রাপ্ত হবে। ফলে কি হবে? এখানে ওই পজিটিভগুলো এক পাশে চলে আসবে, আর এই ইলেকট্রন ক্লাউডগুলো দেখবে তুমি এক পাশে বেশি পাবা। যে এখন এক পাশে বেশি পাবা, এরকম ভাবে ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে পজিটিভ ডেল্টা, এখানে নেগেটিভ ডেল্টা, অর্থাৎ সামান্য প্লাস মাইনাস চার্জের ডিসপ্লেস হয়ে গেছে। এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলবো নন পোলার ম্যাটেরিয়াল। ওকে, যাদের মধ্যে আগে থেকে চার্জ ছিল না, কিন্তু এখন বাহ্যিক বলের কারণে এখানে চার্জ, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে চার্জ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে এভাবে দেখাইতে পারি, এখানে ধরো না সাপোজ এখানে নেগেটিভ টার্মিনাল ধরো না এটা ক্রিয়েট হয়েছে, তো তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি তুমি ডি ধরো, তখন আমরা জানি এখানে আমরা বলতে পারি এই মাইনাস থেকে প্লাসের দিকে একটা ডাইপোল মোমেন্ট পাবো, যেটা হবে তাদের যে কোনো একটা চার্জ। ধরে নাও এটা প্লাস কিউ, ধরে নাও এটা মাইনাস কিউ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, ধরে নাও। তাহলে যে কোনো একটা চার্জ এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, এবং এইখানে একটা ফোর্স ক্রিয়েট হয়েছে, এবং সেটা কত? কিউই। এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়েছে, সেটা কত? মাইনাস কিউই, মাইনাস কিউই। ওকে, তো এখানে যত বেশি ইলেকট্রিক ফিল্ড দিবা তত বেশি ডিস্টেন্স হবে, তত বেশি দূরত্ব বাড়বে, তত ডাইপোল মোমেন্টটা বৃদ্ধি পাবে। ওকে, এটা তোমার নন পোলার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য প্রযোজ্য। এখন যদি তুমি
পোলার হিসাব করো, পোলার পোলার ম্যাটেরিয়াল। পোলার ম্যাটেরিয়ালের জন্য কি হবে দেখো, পোলার মানে কি আগে থেকে তার ডাইপোলটা থাকবে। সাচেস আমি তোমাকে বলতে পারি সোডিয়াম ক্লোরাইড নাও, জাস্ট দুই একটা এক্সাম্পল দিব, HCl নাও। দেখো এটা আলটিমেটলি কিন্তু পোলার, ও ডেল্টা প্লাস ও ডেল্টা মাইনাস, তোমরা কেমিস্ট্রিতে এটা ভালো করে শিখে আসছো। সোডিয়াম দেখো আয়নিক বন্ধন ও প্লাস ও মাইনাস, ও সমযোজী হওয়া সত্ত্বেও পোলার আছে, যেমন H2O সমযোজী, তারপরে তাদের মধ্যে কি আছে ডাইপোল আছে। ওকে, H প্লাস ও কি মাইনাস। ওকে, কেমিস্ট্রিতে ব্যাখ্যা শিখছো এটা। যাই হোক, এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তাহলে এখান থেকে আমি বলতেই পারতেছি এটা আগে থেকেই কি করা, পোল ক্রিয়েট করা। ধরে নাও আমি একটু বড় করে আঁকতেছি, ধরে নাও এরকম ভাবে আছে, এটা সোডিয়াম এটা ক্লোরাইড, তাহলে এটা হচ্ছে প্লাস এটা মাইনাস ডাইপোল। ধরে নাও এরকম আছে, এটা H এটা Cl, এটা প্লাস এটা মাইনাস। ওকে, তো এরকম ডাইপোলে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করো, ভালো মতো খেয়াল করো। ধরো না আমি এখানে নিলাম সোডিয়াম ক্লোরাইড নিলাম, সোডিয়াম ক্লোরাইড নিলাম, এটা প্লাস এটা কি মাইনাস। ওকে, তো এখন বাইরে থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড দিলা, তাহলে কি হবে দেখো, ইলেকট্রিক ফিল্ড যদি দাও আমরা জানি পজিটিভ চার্জগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স হবে, নেগেটিভগুলো তার উল্টো দিকে। তো এখন যদি কোনো একটা সোডিয়াম ক্লোরাইডের ডাইপোল যদি এইভাবে থাকে তাহলে কি হবে একটু ভালো মতো খেয়াল করো। আবার এইভাবেও তো থাকতে পারতো, এখানে সোডিয়াম এখানে ক্লোরিন, অনেকভাবে থাকতে পারে। তাহলে কি হবে একটু খেয়াল করো, ইলেকট্রিক ফিল্ডের দিকে দেখো, ইলেকট্রিক ফিল্ডের দিকে তোমার থাকবে হচ্ছে পজিটিভ চার্জে। ওকে, ধরো নাও সাপোজ এটা চার্জ হচ্ছে কিউ, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, আর ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে থাকবে ফোর্স, এটা চার্জ হচ্ছে মাইনাস কিউ ইন্টু ই। তার মানে কি হবে, এখানে একটা টর্ক ক্রিয়েট হবে, টর্ক। এখানেও সেম, ইলেকট্রিক ফিল্ডের দিকে থাকবে পজিটিভ চার্জের প্রযুক্ত বল, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে থাকবে নেগেটিভ চার্জের ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল যেটাই বল। তুমি খেয়াল করো, এভাবে থাকলো ওই যে ইলেকট্রিক ফিল্ড তাকে ঘুরায় ফেলবে, এভাবে থাকলো তাকে ঘুরায় ফেলবে। এটার ক্ষেত্রে সেম, এটা স্টেবল পজিশনে আছে। এটা নিয়ে আলোচনা করবো আমরা ডাইপোলে যে। ওকে, ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা কয় ধরনের হয়, ইকুইলিব্রিয়াম আনইকুইলিব্রিয়াম এগুলো নিয়ে আলোচনা করবো, এখানে ঝামেলা করবো না। ওকে, তো ধরে নাও সাপোজ আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে তোমার ক্লোরিন, এটা ছিল তোমার সোডিয়াম, এটা প্লাস এটা মাইনাস। তাহলে কি হবে, পজিটিভ দিকে এখানে একটা ফোর্স কিউই, নেগেটিভ দিকে তার উল্টো ফোর্স, এটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায়। ওকে, এই সবগুলো এমন ভাবে ঘুরবে, সবগুলো সাম্য অবস্থায় আসার চেষ্টা করবে, এমন ভাবে ঘুরাবে এই পজিশনে আসবে, এই পজিশনে আসবে সবাই। তাহলে একটা স্ল্যাব নিও, এখন যতগুলো ডাইপোল আছে বাইরে থেকে নিলে রোটেট হবে। এই যে রোটেট যে হইলো, এটা পর্যায়কাল কত, এনার্জি কত, কাজ কত, তারপর টর্ক কত, এটার বিস্তারিত আলোচনা হবে ডাইপোলের লেকচারে, এইখানে না। ওকে, তো এই পর্যন্ত একটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে একটু নোট করে রাখতে পারো। ওকে, আশা রাখি নোট করে ফেলছো। তো আমরা বুঝতে পারতেছি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ করছে, একটা নন পোলার যেটা আগে থেকে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে না, ইলেকট্রিক ফিল্ড দিলে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ চলে আসবে বা দুইটা পোল ক্রিয়েট হবে। আরেকটা হচ্ছে পোলার, আগে থেকেই পোলারাইজেশন, আগে থেকেই পোল থাকবে, বাট ইলেকট্রিক ফিল্ডে থাকলে যারা সাম্যাবস্থায় আছে তারা তো আছে, আর যারা বিভিন্ন অ্যাঙ্গেল করে আছে তারা টর্ক ক্রিয়েট করে একটা অ্যালাইন বা একটা নির্দিষ্ট সাম্যাবস্থা বা নির্দিষ্ট সরলরেখায় চলে আসবে। ওকে, এই তো তোমার ডাইইলেকট্রিকের ফান্ডামেন্টাল কনসেপ্ট। এরপর আসো সেকেন্ড লেকচারে তোমাকে কি বলছে দেখো। তো আমরা মোটামুটি শিখে ফেলাম ডাইইলেকট্রিক হচ্ছে দুই প্রকার, নন পোলার আর কি পোলার ম্যাটেরিয়াল। তো এখন আসো পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক্স মানে ডাইইলেকট্রিক স্ল্যাব, মানে অনেকগুলো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকবে ইন ইলেকট্রিক ফিল্ড, মানে একটা না এখন অনেকগুলো যদি দাও। তো এটার জন্য কয়েকটা চিত্র আঁকতে হবে, যেটা সময় নষ্ট করবে। আমি একটু ভিডিও পজ করে চিত্রটা আঁকে ফেলি যাতে সময়টা বাঁচে। ওকে, তো এখন দেখো আমি চারটা চিত্র এঁকে ফেলছি। তো এখানে খেয়াল করো, প্রথম চিত্রে আমরা ডাইইলেকট্রিক স্ল্যাব নিছি। ওকে, ডাইইলেকট্রিক স্ল্যাব মানে এখানে অসংখ্য ডাইপোল আছে, দ্যাট মিন্স পোলার নন পোলার না, পোলার নিলাম মনে করো। তো এখানে প্লাস মাইনাস, ধরো এটা সোডিয়াম এটা ক্লোরাইড ধরো না, অথবা হাইড্রোজেন এটা ক্লোরিন, যে কোনো একটা পোলার স্ল্যাব নিলা, ডাইপোল স্ল্যাব নিলা। স্ল্যাব মানে বোঝায় পাত, এখানে অসংখ্য ডাইপোল থাকবে। এই ডাইপোলে বাহ্যিক একটা ইলেকট্রিক ফিল্ড তুমি দিলা, এটা হচ্ছে বাহ্যিক, বাহির থেকে তুমি দিছো, এটা বাহ্যিক, তুমি বাহির থেকে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছো। করার ফলে কি হবে, আমরা একটু আগে দেখছি এখানে একটা টর্ক ক্রিয়েট হবে।
তো প্লাস এদিকে বল প্রযুক্ত হবে, মাইনাস এদিকে বল প্রযুক্ত হবে, প্লাস এদিকে বল প্রযুক্ত হবে, মাইনাস এদিকে হবে, প্লাস এদিকে হবে, মাইনাস এদিকে হবে, প্লাস এদিকে হবে, মাইনাস এদিকে হবে। ওকে, এই যে এইভাবে একটা টর্ক ক্রিয়েট হবে। এই টর্ক আমরা ডাইপোল নিয়ে আলাদা লেকচার হবে। তো টর্কটা এমন ভাবে ক্রিয়েট হবে যাতে তারা সবগুলোকে কি করবে, একটা অ্যালাইন করে ফেলবে, সাম্যাবস্থায় নিয়ে আসবে। যতগুলো আছে, আমি দেখেন অসংখ্য আঁকতে পারবো না, 3-4টা নিলাম, তো সবগুলোকে সেরকম অ্যালাইন করে দিবে। দেখো এক পাশে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে সবগুলো অ্যালাইন একটা নির্দিষ্ট লাইন বরাবর নিয়ে আসবে। যেই উল্টাপাল্টা থাকবে ধাক্কা দিয়ে নিয়ে আসবে, যেই উল্টাপাল্টা থাকবে ধাক্কা দিয়ে নিয়ে আসবে। ওকে, তো হইলে কি হবে একটু খেয়াল করো। তাহলে সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপ আসবে, সবগুলো একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর আসছে। তো হইলে একটু খেয়াল করো, এই প্লাস মাইনাস ডিমোলিস্ট হয়ে যাবে, এক অপরকে নিষ্ক্রিয় করে দিবে। এই প্লাস মাইনাস নিষ্ক্রিয় করে দিবে, এই প্লাস মাইনাস নিষ্ক্রিয় করে দিবে। শুধু থাকলো কে এখানকার প্লাস, শুধু থাকলো কে এখানকার মাইনাস, বাকি মাঝখানে যা প্লাস মাইনাস থাকবে ওভারল্যাপ হয়ে ডিমোলিস্ট বা নিষ্ক্রিয় হয়ে যাবে। সিমিলারলি এই প্লাস মাইনাস বাদ যাবে, শুধু থাকবে এই প্লাস, শুধু থাকবে এই মাইনাস। সিমিলারলি প্লাস মাইনাস শুধু প্লাস থাকবে, এখানকার মাইনাস থাকবে, শুধু প্লাস থাকবে, এখানকার মাইনাস থাকবে, বাকি প্লাস মাইনাস মাঝখানে যা থাকবে সব বাদ হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে ডাইলেকট্রিক প্লেটের বা ডাইলেকট্রিক স্ল্যাব বা পাতের একমাত্র এই পৃষ্ঠের প্রান্তে শুধুমাত্র চার্জ থাকবে, যাকে আমরা বলি, এই যে এইটাকে আমরা বলবো হচ্ছে আবদ্ধ চার্জ বা বাউন্ড চার্জ। আবদ্ধ চার্জ ঘনত্ব, এইটা আমরা বাই করবো। আবদ্ধ চার্জ ঘনত্ব কত, আবদ্ধ চার্জ কত, বাউন্ড চার্জটা কত বের করবো আমরা। তো বাউন্ড চার্জ কিভাবে ক্রিয়েট আমরা বুঝতে পারছি, মাঝখানে সব চার্জ ডিমোলিস্ট হবে, শুধু এই পাশে থাকবে প্লাস, এই পাশে থাকবে মাইনাস, এই প্লাস গুলো থাকবে আর মাইনাস গুলো থাকবে, যা পৃষ্ঠে আবদ্ধ থাকবে। তো তোমার কাছে মনে হবে পৃষ্ঠে দুইটা চার্জ ক্রিয়েট হয়ে গেছে, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, মাঝখানে গুলো নাই। তা দেখো তো কি হয়েছে, বাহির থেকে ইলেকট্রিক ফিল্ড তো আছেই, বাহ্যিকটা তো আছেই, সাথে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, এটা ভিতরে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন তোমাকে বলবে এখানে যদি একটা পজিটিভ চার্জ রাখো, একটা পজিটিভ চার্জ যদি রাখো, তাহলে কি হবে দেখো, এই বাইরের চার্জ বা বাইরের ফোর্স তাকে দিয়ে দিবে প্লাস কিউই, আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড দিবে এই দিকে মাইনাস কিউই, বা এই পাশে লিখতে পারো কিউ ই ইন্টারনাল কারণে একটা ফোর্স হবে, কারণ বাইরেরটা পজিটিভ এদিকে ধাক্কা দিবে, ভিতরের ইলেকট্রিক ফিল্ড পজিটিভকে এদিকে ধাক্কা দিবে। তাহলে এটার উপর নিট ফোর্সটা কত হবে, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি নিট ইলেকট্রিক ফিল্ড, এটা হবে বাহ্যিক বল মাইনাস ইন্টারনাল বল, মানে বাইরের বলটা বেশি, ইন্টারনাল বলটা একটু কম। তাহলে বড় বল মাইনাস ছোট বল, কেন, বাইরের বল যেদিকে, ইন্টারনাল ফোর্স তার উল্টো দিকে। ওকে, তারপর আমরা এখানে বলতে পারি আগে যে বাহ্যিক বলটা ছিল, এই যে এখানে বা এইখানে যে বাহ্যিক বলটা ছিল, এখন সে বাহ্যিক বলটা নাই, কমে গেছে। এ দেখো আগের থেকে কমে গেছে, কতটুকু কমছে, কতটুকু কমছে, এইটাকেই আমরা বলি আগে যা ছিল ই কমে গেছে, যতটুকু কমছে তাকেই আমরা বলতেছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ভালো মতো নোট করে নিও, একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের মান যতটুকু কমে তাকে বলতেছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। যেমন কে এর মান যদি হয় 1, তাহলে বলবা স্যার কোনো পরিবর্তন হয় নাই, আগেও যে বাহ্যিক বল এখনো সে বাহ্যিক বল। যদি কে এর মান হয় 2, তাহলে বলবা স্যার আগে যা ছিল এখন তার অর্ধেক হয়ে গেছে। যদি কে এর মান হয় 80, তাহলে বলবা স্যার আগে যে ইলেকট্রিক ফিল্ড ছিল তার 1/80 ভাগ হয়ে গেছে, অনেক কমে গেছে। তাহলে আমরা এখান থেকে সুন্দর মতো নোট করে ফেলবো, এই কেটার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যেভাবে বলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা এটা একটা নাম হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক বলে, এটাকে মধ্যমাঙ্ক, অনেকগুলো নাম বলে। এটাকে আরেকভাবে প্রকাশ করে, এপসাইলন আর অথবা কে দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, যে যেভাবে ইচ্ছা প্রকাশ করো। অনেক সময় এপসাইলন আর দ্বারাও লেখে, রিলেটিভ পারমিটিভিটি। ওকে, এভাবে লিখতে পারে। তো যাই হোক, তাহলে আমরা আবার নোট করানো, ভিডিও পজ করে নোট করানো, কেটা দ্বারা কি বোঝায়, যে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের মান যতটুকু কমছে। দেখো আগে যদি মনে করো এই ডাইলেকট্রিক স্ল্যাব নাই, মনে করো নাই, তাহলে ই এর মান আগেও যা ছিল তাই ই এ বরাবর যাইতেই থাকবে। যখনই তার মাঝখানে একটা স্ল্যাব দিয়ে দিছো, তার মানে যখনই কোন একটা মাধ্যম চলে আসে, তখন এই
বাহ্যিক ইলেকট্রিক বল বা ফোর্সের মান অবশ্যই রিডিউস হয়ে যায়। কেন হয়? মাঝখানে একটা নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়, ফলে এটা হ্রাস পায়। যতটুকু হ্রাস পায় ততটুকু পরিমাণটাকে বলতেছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, আশা রাখি বুঝতে পারছি ঘটনাটা। তো এই হচ্ছে তোমার ইউনিট। তো এখন আমরা ক্যালকুলেশন করব এই বাউন্ড চার্জটা কত। তারপরে সেম ব্যাখ্যাটা আমরা আরেকভাবে দিব যে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা আরেকটা ইনফরমেশন বোঝায়, সেটা হচ্ছে কতটুকু ইলেকট্রিক ফ্লাক্স গেল আর কতটুকু ইলেকট্রিক ফ্লাক্স বের হবে, এই জিনিসটা ইন্ডিকেট করে। তো এটা এখানে বোঝাচ্ছি না, একটু পরে বুঝাবো। তার আগে এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখন দেখো আমরা আবদ্ধ চার্জের পরিমাণ নির্ণয় করব। এখন আবদ্ধ চার্জ বা চার্জ ঘনত্ব বাই করব। ওকে, তো কিভাবে বাই করবো একটু দেখো। তো আমরা এখান থেকে লিখতে পারি ই ইনডিউসড সমান সমান ই ইন্টু 1 মাইনাস 1 বাই কে, এটা আমরা লিখতেই পারি। তো কিভাবে আসছে একটু খেয়াল করো, এই দুইটা তো সমান, সমান হলে কি হবে, ই ইনডিউস এই পাশে নাও, এইটা এই পাশে নিয়ে আসো, নিয়ে এসে ই কমন নাও, কমন নিলে চলে আসবে। ওকে, আবার আমরা এইভাবেও লিখতে পারি ই ইনডিউস সমান সমান ই সমান সমান আমরা জানি সিগমা বাই এপসিলন নট। যেহেতু ইনডিউসড মানে আবিষ্ট, মানে ভিতরে সৃষ্টি হয়েছে, তাহলে আমার এই ভিতরে সৃষ্ট চার্জ ঘনত্ব নিতে হবে। তাহলে এখানে আমার লিখতে হবে সিগমা ইনডিউসড, মানে এই যে সিগমা ইনডিউসড এপসিলন নট। ধরে নাও এই পাতের ক্ষেত্রফল, আমি ধরে নিলাম এই পাতের ক্ষেত্রফল ধরে নিলাম হচ্ছে এ। চাইলে তুমি এটা ভাঙতে পারো, সামনে লাগবে এটা। ওকে, তাহলে শর্ত মধ্যে কি লিখতে পারি, এইটা ইকুয়ালস টু এইটা। তাহলে শর্ত মধ্যে একবারে লিখে ফেলতে পারি সিগমা ইনডিউসড সমান সমান হবে ই এপসিলন নট 1 মাইনাস 1 বাই কে। কারণ ইনডিউস সমান সমান এটা, আবার ইনডিউস সমান সমান এটা, তাহলে এই দুইটা পরস্পর সমান, জাস্ট এপসিলন নট গুণ করে দিলাম। এইটাকে বলা হয় আবিষ্ট চার্জ ঘনত্ব, এটা মুখস্থ রাখতে হবে। আবিষ্ট চার্জ ঘনত্বের সমীকরণ, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড লাগবে আর কে এর মান লাগবে, কত পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম রাখছো সেটার মানটা লাগবে। এখন যদি তোমাকে বলি না এখানে একটা চার্জ দিবে, চার্জটা কত, ভালো মতো খেয়াল করো, এটা একদম কমন কোয়েশ্চেন আইআইটি নিটের এগুলো। তো সেটা হচ্ছে কি, তোমাকে এরকম একটা ক্যাপাসিটর দিবে, খেয়াল করো ক্যাপাসিটর দিবে। তো ক্যাপাসিটরের ইন্টারনাল সারফেসে এই যে প্লাস থেকে মাইনাস, এই প্লাস থেকে মাইনাস এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, আমরা তো জানি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ডটা ধরে নিলাম হচ্ছে আমি ই, খেয়াল করো। এন্ড এইটার মাঝখানে তুমি রাখছো একটা স্ল্যাব, এই যে কোন একটা স্ল্যাব রাখছো, এই যে কোন একটা স্ল্যাব রেখে দিছো। তো তুমি তো জানোই যেখানে যদি স্ল্যাব রাখো, তুমি যদি এখানে স্ল্যাব রাখো তাহলে তুমি জানো কি হবে, এখানে হবে হচ্ছে ইনডিউস চার্জ পৃষ্ঠে এসে পড়বে, প্লাসের সামনে ক্রিয়েট হবে মাইনাস, মাইনাসের সামনে ক্রিয়েট হবে প্লাস, অর্থাৎ এখানে প্লাস চার্জ চলে আসবে, এইখানে মাইনাস চার্জ চলে আসবে, ওকে, এভাবে ইনডিউস চার্জ ক্রিয়েট হয়ে যাবে। তো এই ইনডিউস চার্জটা কত ইকুয়েশন শিখে ফেললাম। এখন যদি বলে না এটা চার্জ কত, তাহলে তোমাকে বলবে ধরানো সাপোজ ব্যাটারির সাথে কানেক্ট করছো ভি ভোল্টের ব্যাটারির সাথে, দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করি, হ্যাঁ একটু নিচে হয়ে গেছে। ধরে নাও তুমি এখন ভি ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করলা, ব্যাটারির ক্যাপাসিটেন্স কত, ধরে নাও সি। ওকে, এখন তোমাকে বলবে এইখানে যে চার্জ ক্রিয়েট হয়েছিল সেটা অবশ্যই প্লাস কিউ, এইখানে যে চার্জ ক্রিয়েট হয়েছে এটা অবশ্যই মাইনাস কিউ। এটার মান কত, তখন আমরা লিখি ই সমান সমান, এই যে ই সমান সমান সিগমা বাই এপসিলন নট, এন্ড সিগমা সমান সমান আমরা জানি চার্জ বাই এরিয়া। তো এরিয়া আমরা পাতের ক্ষেত্রফল কত ধরছি এ, তাহলে চলে আসলো এ এপসিলন নট। তাহলে পরের লাইনে দেখো তো কি লিখতে পারি, কিউ সমান সমান এ এপসিলন নট ই, এটা হচ্ছে তোমার চার্জ। ওকে,
আচ্ছা, তো এখন তুমি এটা কনভার্ট করো সিগমা। সিগমা মানে তো আমরা জানি কিউ বাই এ। তাহলে দেখো তো সিগমা মানে হবে এখানে কিউ ইনডিউস চার্জ ডিভাইড বাই এরিয়া সমান সমান ই এপসিলন নট 1 মাইনাস 1 বাই কে। ওকে, তো এই এরিয়াটা যদি গুণ করে দাও, এরিয়াটা যদি গুণ করে দাও, আমি একবারে লিখতে যাচ্ছি ইনডিউস চার্জ, অর্থাৎ এখানে যে চার্জ ক্রিয়েট হয়েছে এটাকে আমি ধরতেছি, ধরে নাও কিউ ইনডিউসড, এটা প্লাস চার্জ আর এটা মাইনাস চার্জ। ওকে, এই পরিমাণটা কত গুণ করে দাও এ ই এপসিলন নট, এ ই এপসিলন নট এর পরিবর্তে টোটাল চার্জ লিখে দিব কিউ ইনটু 1 মাইনাস 1 বাই কে। বাস এইটা মুখস্থ রাখলে আইআইটির কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারবো। এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। ইনডিউস চার্জ বাংলা লিখে নিতে পারো আবিষ্ট আবিষ্ট চার্জ, আর এখানে লিখতে পারো আবিষ্ট চার্জ ঘনত্ব, আবিষ্ট চার্জ ঘনত্ব। ওকে, যখন যেটা লাগে আমরা ইউজ করব। এই দুটো জিনিস মুখস্থ রাখবে। এখন কিউ কই থেকে পাবা, আমি কিউ জিনিসটা আবার লিখে দিই। আবার এখানে লেখা যায় কিউ জিনিসটা থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কিউ ইকুয়ালস আমরা কি জানি সিভি, এখানকার ক্যাপাসিটেন্স লাগবে আর ভোল্টেজ লাগবে, বাস পেয়ে যাবো কি ইকুয়ালস টু সিভি। বাস এখান থেকে আমাদের কিউ মান বের হবে, কে এর মান দেওয়া থাকবে, ইনডিউস চার্জ বের করবো, সিম্পল ম্যাথমেটিক্স। ওকে, তো সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, লেখা দেখা যাচ্ছে আশা রাখি। ওকে, নোট করে ফেলো। ওকে, তো এই জিনিসটা আমি আবার রিপিট করতেছি। তোমাকে যদি বলে কোন একটা ক্যাপাসিটর মাঝখানে পরবৈদ্যুতিক ধ্রুবক রাখছে যার মান হচ্ছে সাপোজ ধরে নাও কে বিশিষ্ট পরবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে তোমাকে বলবে যে এই পাতের পৃষ্ঠে আবদ্ধ চার্জের পরিমাণ কত। তখন তুমি লিখবে আবিষ্ট চার্জ বা আবদ্ধ চার্জ সমান সমান কিউ ইন্টু 1 মাইনাস 1 বাই কে। কিউর মান তোমাকে দেওয়া থাকবে না, দিলে ভালো, না দিলে তুমি লিখবে ক্যাপাসিটেন্স ইন্টু ভোল্টেজ, অর্থাৎ কি পরিমাণ চার্জ ফ্লো হয়েছে জাস্ট এটা বের করবা, তারপর 1 মাইনাস 1 বাই কে বসায় দিবা। আর যদি বলে না পৃষ্ঠের এই আবদ্ধ পৃষ্ঠের চার্জ ঘনত্ব কত, তখন তুমি লিখবা সিগমা এ সমান সমান ই এপসিলন নট 1 মাইনাস 1 বাই কে। ই এর মান দেওয়া থাকবে, না থাকলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসবো। ওকে, তো এই জিনিসটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, এটার উপর ম্যাথ আসবেই আসবে। ওকে, তো আমাদের মোটামুটি এই টপিকটা হয়ে গেছে। এখন ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে এই লেকচারটা ক্লোজ করব, সেটা হচ্ছে দেখো এগুলো থাক। তো তোমাকে বলবে যে সাপোজ পরিবাহী পরিবাহী পদার্থের ক্ষেত্রে, মানে তুমি এখন মনে করো একটা পরিবাহী পদার্থ নিয়ে আসছো, এই যে যে স্ল্যাবটা এটা পরিবাহী পদার্থ, তাহলে কি হবে দেখো। আমি এগুলো একটু মুছে দিই, এগুলোর কাজ শেষ, এগুলো বুঝিয়ে ফেলছি। আবদ্ধ চার্জ, তার মানে আমরা এখন একটু বেসিক মাথায় রাখবো যে কোনো একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডে যদি একটা পরবৈদ্যুতিক ধ্রুবক রাখো তার পৃষ্ঠে চার্জ সৃষ্টি হয়ে যাবে। এই চার্জের পরিমাণ কত, বাস এত। ওকে, যাই হোক, এবার দেখো আমরা জানি ধরো না যে কোনো একটা ম্যাটেরিয়াল, ধরো না সামথিং একটা পরিবাহী পদার্থ নিলাম, এটাকে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডে রাখলাম ই, হলে কি হবে, এর এক পাশে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। ধরো না র্যান্ডম একটা বস্তু নিলাম, এর এক পাশে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে আর এক পাশে নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে। কিভাবে হবে, এখানে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে একটা ফোর্স প্রাপ্ত হবে, সেটা হবে হচ্ছে ই ইন্টু ই। তাহলে এখানে সব ইলেকট্রিক ফিল্ড চলে আসবে, স্যার ইলেকট্রনগুলো চলে আসবে, অর্থাৎ এদিকে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, কারণ ইলেকট্রন যেদিকে যায় সেটা নেগেটিভ, উল্টো দিকে পজিটিভ থাকে। তাহলে আমরা এখানে বলতেই পারি স্যার, আমরা এখানে তাহলে বলতেই পারি এখানে যে ইন্টারনাল প্লাস মাইনাস ক্রিয়েট হয়েছে, তার মানে এখানে সাথে সাথে একটা ইলেকট্রিক ফিল্ডও ক্রিয়েট হয়ে গেছে, এটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এখানে ইলেকট্রনগুলো কতক্ষণ পর্যন্ত ফ্লো হবে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখা যায় যতক্ষণ পর্যন্ত না এই ইনডিউস মানে ভিতরের ইলেকট্রিক ফিল্ডের মান বাইরের ইলেকট্রিক ফিল্ডের মানের সমান না হয় ততক্ষণ পর্যন্ত ফ্লো হয়। অর্থাৎ এই যে মাইনাস বাড়তে থাকে, এই প্লাস বাড়তে থাকে, বাড়তে 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 একটা সময় এটা সমান হয়ে যায়, তখন আর ইলেকট্রন ফ্লো হইতে পারে না। কেন পারে না,
কারণ এই বাইরের ইলেকট্রিক ফিল্ড চেষ্টা করবে ইলেকট্রনকে এদিকে নেওয়ার জন্য, আর ভিতরের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে ও চেষ্টা করবে তাকে উল্টো দিকে নেওয়ার জন্য। আমি এটাকে আবার দখল একটু বড় করে রাখতেছি। খেয়াল করো, এই যে বাইরের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এইটাকে এখন ও চেষ্টা করবে এখন উল্টো দিকে নেওয়ার জন্য। এই যে ভিতরেরটা চেষ্টা করবে এইদিকে নেওয়ার জন্য, আর বাইরেরটা চেষ্টা করতেছে এইদিকে নেওয়ার জন্য। একটা সময় যদি দুজনের সমান হয় ও বসে থাকবে, আর বসে থাকলে আর কোনো চার্জ ফ্লো হবে না। এটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে একমাত্র ঘটে থাকে। তাহলে যদি হয় তাহলে একটু দেখো তো, আমার এখানে যে ইকুয়েশনটা আসছিল ই নিট ই মাইনাস ই আই ই বাই কে, এখন তুমি খেয়াল করো, তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ই আর ই আই পরস্পর সমান যদি হয় এত হলে, তাহলে দেখো তো ই বাই কে, দেখো ই বাই কে ই মাইনাস ই আই, খেয়াল করো ই মাইনাস ই আই সমান সমান কি আসবে? 0। পরিবাহী পদার্থের ক্ষেত্রে কেন এই দুটো সমান হয়ে যায়। অর্থাৎ যদি 0 হয় তাহলে কে এর মান কি আসে দেখো তো, ই বাই 0, দ্যাট মিনস কি আসলো? ইনফাইনাইট, অসীম। এই জিনিসটা সুন্দর মতো নোট করে রাখবা। পরিবাহী পদার্থের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? অসীম, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইনফাইনাইট মান থাকবে। কেন হবে লজিক বা ব্যাখ্যা তোমাকে দিয়ে দিছি, ভিডিও পজ করে সুন্দর মতো নোট করে নাও। ওকে, তো এই হচ্ছে তোমার পরিবাহী পদার্থের ক্ষেত্রে একটা সুন্দর ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আমার লাগবে, সেটা হচ্ছে এই যে কে যে বের করছি এটা দ্বারা আরেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। এগুলো সব ইনফরমেশন নোট করে রেখো, এগুলো ম্যাথমেটিক্স লাগে না, বাট ইনফরমেশনটা খুব জরুরি। তো সেটা হচ্ছে আমি যদি তড়িৎ ফ্লাক্স নিয়ে একটা ব্যাখ্যা দিতে চাই তাহলে দেখো কি আসে। তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ বলরাশি যেটাই বলো, আমি দুই ধরনের স্ল্যাব নিব, একটু ভালো মতো খেয়াল করো। ধরো না এটা K1 আর এটা নিচে আমি রাখলাম মনে করো K2, এবং আমি তোমাকে বলে দিলাম K1 এর মান বড়, K2 এর মান ছোট, দুইটা স্ল্যাব রাখলাম। তো এখানে সেম ইলেকট্রিক ফিল্ডই রাখবো। ধরো না সাপোজ 5 টাকা করে দিলাম বা 6টাই দিলাম, এখানেও আমি 6টা ইলেকট্রিক ফিল্ড দিব, 3 4 5 6টা দিলাম। ওকে, তো এখন একটু খেয়াল করি ইনিট ইকুয়ালস টু এটা, তাহলে আমরা এখানে একটু বড় করে লিখতে পারি ই নিট সমান সমান ই মাইনাস ই আই সমান সমান ই বাই কে। ওকে, তাহলে আমরা এগুলো একটু মুছে দিই, এগুলো আর লাগবে না। এখন তাহলে দেখো তো, যদি ভালো মতো খেয়াল করো, যদি কে এর মান বড় হয়, কে এর মান ধরে নাও বড়, তাহলে ই নিটের মান কি হতে হবে? ছোট, কারণ এটা ব্যস্তানুপাতিক। আচ্ছা, ই নিট কমবে বা ছোট হবে বা হ্রাস পাবে কখন? যখন এই ই আয়ের মান কি হবে? বেশি হবে। কারণ এই ভিতরের ইলেকট্রিক ফিল্ডের মান যত বেশি হবে, দেখো এই মান থেকে যত বড় মান বিয়োগ করবা, দেখো এখান থেকে যত বড় মান বিয়োগ করবা ই নিটের মান তত কমবে। ওকে, যেমন একটু বুঝাই দিই, ই এর থেকে 10 বিয়োগ করলে যা হবে, ই এর থেকে 30 বিয়োগ করলে আরো বেশি কমবে, 50 বিয়োগ করলে আরো বেশি কমবে। ওকে, তাহলে এটার মান যত বেশি হবে ই নিটের মান তত কম হবে, আর ই নিট কম হওয়া মানে কে এর মান বেড়ে গেল। ওকে, এবার দেখো এই লজিক দিয়ে কি হিসাব করব। আমরা এখন বলতে চাচ্ছি যার পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি, দেখো যার কে বেশি তার ই নিট কম। ই নিট কম মানে কি? ই আইটা কি বেশি, তাহলে এখানে ই আই ইন্টারনাল যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে, একটু বোঝানো, এখানে ই আই যেটা ক্রিয়েট হবে সেটার মানটা কি অনেক বেশি। তার মানে এখানে তড়িৎ ফ্লাক্স গুলোকে বা তড়িৎ বলরাশিগুলোকে সহজে যাইতে দিবে না, হয়তো এখানে পাস করতে দিবে কয়টাকে, ধরে নাও সাপোজ 2টাকে পাস করতে দিচ্ছে মাত্র, আসছিল 6 জন, 4 5 6, বেরিয়েছে মাত্র 2 জন। ভালো মতো খেয়াল করো, তাহলে যার কে বেশি তার নিট বেশি, নিট কম, লব্ধি তীব্রতা কম। কেন? ই আই এর মান বেশি, এটা যেহেতু বেশি ও তো বাধা দিবেই, ও তো এখানে বলরাশিকে যাইতে দিবে না। ওকে, সিমিলারলি এখানে যদি ব্যাখ্যা দিতে চাও একটু দেখো, আবার ইকুয়েশন যদি লিখি ই নিট ই মাইনাস ই আই সমান সমান ই বাই কে। এখন দেখো কে টুর মান কিন্তু কম,
তাহলে কে এর মান যদি কমাইতে চাও তাহলে ই নিটের মান বাড়াইতে হবে। ই নিট বাড়ানো মানে কি, ই আই এর মান কমাইতে হবে। এখানে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে এই মানটা যদি কম হয় তাহলে তো মানটা বেশি হবে। যেমন ইয়ের থেকে 20 বিয়োগ করলে যা মান হবে ইয়ের থেকে 5 বিয়োগ করলে আরো বেশি, ইয়ের থেকে 2 বিয়োগ করলে আরো বেশি। তার মানে এই মানটা যত কম এই মানটা তত বেশি, বেশি হলে এটা কম হবে। ওকে, এখন দেখো যেহেতু ই আই এর মান কম, এটার থেকে এটা কম, তাহলে আমরা বলতে পারতেছি ও এটাকে কম বাধা দিতে পারবে, হয়তো এখানে 4টা বের হয়ে যাবে, হয়তোবা এখানে 4টাও বের হতে পারে। I don't know, বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি যার কে এর মান বেশি সেখানে কম বলরেখা পাস হবে, কম তড়িৎ বলরেখা যাবে অথবা কম তড়িৎ ফ্লাক্স যাবে। যার কে এর মান কম সেখানে বেশি তড়িৎ বলরেখা যাবে, বেশি তড়িৎ ফ্লাক্স অতিক্রম করবে। এই ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো রাখো, এগুলো অ্যাডমিশনে আসবে। ওকে, আবার যদি এরকম হয় পরিবাহী পদার্থ, খেয়াল করো পরিবাহী পদার্থ যেখানে কে এর মান কত, 0 বুঝে নিও। তাহলে কে কে এর মান ইনফিনিটি, এই যে কে এর মান ইনফিনিটি, তার মানে কি বুঝলাম, পরিবাহী পদার্থের ক্ষেত্রে কোনো তড়িৎ ফ্লাক্স কি হবে না। দাঁড়াও, যদি তড়িৎ পরিবাহী হয়, আচ্ছা তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে ই নিটের মান 0, একটু খেয়াল করো। এটা হলো আমরা জানি ই নিট কি হবে, ই নিট ইকুয়ালস টু 0, কারণ আমরা জানি এই যে ই নিটের মান 0, তাহলে ই নিট 0 মানে বুঝতে পারতেছি কে এর মান কি হবে, ইনফাইনাইট। অর্থাৎ তাহলে কে এর মান এত বেশি একটা বলরেখা যেতে দিবে না। নোট করে নিও, যদি পরিবাহী হয় কোথায় লিখে দিবে, এখানে বা এখানে, যাই হোক তুমি একটু সুন্দর মতো নোট করে নিও। এখানে লেখা দিই যদি পরিবাহী হয়, সবচেয়ে বেটার এখানে লেখা দিই, যদি পরিবাহী হয়, পরিবাহী পদার্থ, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডকে সে যাইতে দিবে না, একটাকে পাস হইতে দিবে না। কেন, কে এর মান কি এখানে ইনফাইনাইট, কারণ ও হচ্ছে পরিবাহী, কারণ এই বাহ্যিক ইলেকট্রিক বলের মান আর ইন্টারনাল ইলেকট্রিক বলের মান পরস্পর কি হয়ে গেছে, এখানে সমান হয়ে গেছে। যেহেতু সমান, বাস এখানে কোনো ফ্লাক্স যাইতে দিবে না। ওকে, তো সুন্দর মতো এই ইনফরমেশন গুলো ভিডিও পজ করে চিত্রকে এঁকে নোট করে ফেলো। ওকে, তো আশা রাখি নোট করে ফেলছো। তো এরপরে আসো, আচ্ছা বাউন্ড চার্জের ইকুয়েশন তো আমরা অলরেডি শিখে ফেলছি। ওকে, এটা স্লাইড অলরেডি ডিসকাস হয়ে গেছে। যেখানে বলছে কি দেখো, বাউন্ড চার্জ অন ডাইইলেকট্রিক সারফেস ইন ইলেকট্রিক ফিল্ড, আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি যে পৃষ্ঠে কি পরিমাণ চার্জ আবদ্ধ থাকবে, তার পরিমাণ কত, চার্জ ঘনত্ব কত, এগুলো শিখে ফেলছি। ওকে, এরপর আসো পোলারাইজেশন ভেক্টর ইন ডাইইলেকট্রিক্স, এটা একটা নতুন টপিক। দেখো মজার টপিক, এই ক্ষুদ্র ক্ষুদ্র টপিক নিয়ে আইআইটি কোশ্চেন তৈরি হয়। দেখো তোমাকে বলছে পোলারাইজেশন ভেক্টর ইন ডাইইলেকট্রিক্স, এটাকে যদি বাংলায় বলতে চাও তাহলে তুমি লিখতে পারো সমবর্তিতা বা সমবর্তন ভেক্টর ডাইইলেকট্রিক। তুমি লিখতে পারো পরাবৈদ্যুতিক পদার্থের কি সমাবর্তন ভেক্টর, তাহলে পরাবৈদ্যুতিক পদার্থের পোলারাইজেশন ভেক্টর বা সমাবর্তন ভেক্টর এটা কি, তো এটাকে প্রকাশ করে সাধারণত পি দ্বারা। তো খেয়াল করো, ধরে নাও তুমি একটা ক্যাপাসিটর নিছো, সহজ করে বুঝাই দিই, একটা ক্যাপাসিটর নিছো, এই ক্যাপাসিটর এখানে প্লাস চার্জ আর এখানে মাইনাস চার্জ ক্রিয়েট হইলো ধরে নাও, ঠিক আছে, যতগুলো প্লাস ততগুলো মাইনাস। তো এখানে দেখো তো কতগুলো ডাইপোল বা কতগুলো ইলেকট্রিক ফিল্ড দেখা পাইছো। এক দেখো প্লাস থেকে মাইনাস, এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড, এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই তো। আচ্ছা এখন যদি আমরা তড়িৎ দ্বিপোল ভ্রামকের কথা বলি, যদি আমরা ডাইপোলে এটা বিস্তারিত আলোচনা করব, সেখানে আমরা শিখব কি সেটা, যদি একটা প্লাস চার্জ হয়, এই প্লাস চার্জ থেকে একটা মাইনাস চার্জের যে ডিস্টেন্স ধরে নিলাম এটা ডি, প্লাস চার্জ ধরে নাও কিউ, মাইনাস চার্জ ধরে নাও মাইনাস কিউ, তখন আমরা লিখি তড়িৎ দ্বিপল ভ্রামক, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, যাকে প্রকাশ করে পি দ্বারা উপরে সাইন, মানে এটা ভেক্টর কোয়ান্টিটি। কি সেটা, যে কোনো একটা চার্জ,
এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন এখানে ভেক্টর কোয়ান্টিটি কে, এখানে ভেক্টর কোয়ান্টিটি হলো ডিসটেন্স। কিভাবে? অলওয়েজ মাইনাস থেকে প্লাসের দিকে নেওয়া হয়। তাহলে মাথায় রাখবা ডাইপোলের ডিরেকশন হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, ডাইপোলের ডিরেকশন সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে। ওকে, এই ডিরেকশনটা মাথায় রেখো যে তড়িৎ দ্বিপল ভ্রামকের ডিরেকশন কোন দিকে? মাইনাস থেকে প্লাস। তাহলে এই মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস কে? ডাইপোল, ডাইপোলের ডিরেকশন। আবার যদি বল ইলেকট্রিক ফিল্ড, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে, উল্টাপাল্টা করো না। এখন দেখো, ধরে নাও এই যে এটা ডিসটেন্স, ধরে নাও ডি, ধরে নাও এই যে পাতের যে ক্ষেত্রফল, পাতের যে ক্ষেত্রফল ধরে নাও সেটা হচ্ছে এ। মানে এখানে চার্জ আছে তোমার প্লাস কিউ, এখানে আছে তোমার মাইনাস কিউ। অথবা তুমি বলতে পারো এটা হচ্ছে প্লাস সিগমা ইনডিউস, বলতে পারো এটা মাইনাস সিগমা, আচ্ছা ইনডিউস না, কারণ এটা ইনডিউস চার্জ না, এটা প্রবাহিত চার্জ। ধরে নাও সিগমা পরিমাণ চার্জ আছে। ওকে, চার্জ ঘনত্ব। এখন আসো, মোটামুটি আলোচনা হয়ে গেছে। তো পোলারাইজেশন ভেক্টর কি? দেখো এখানে অনেকগুলো তড়িৎ দ্বিপল ভ্রামক পাইছে, অনেকগুলো ডাইপোল পাইছে। এখন তোমাকে যদি বলে এখানে জাস্ট একটা 1 m কিউব আয়তন কেটে নাও, কি কেটে নাও? 1 m কিউব আয়তন। এই 1 m কিউব আয়তনে কতগুলো ডাইপোল ভ্রামক পাইছো, এই পরিমাণটাকে বলে পরাবৈদ্যুতিক পদার্থের সমাবর্তন ভেক্টর। ওকে, তাহলে সংজ্ঞাটা কি হবে? একক আয়তনে, একক আয়তনে কোন পরাবৈদ্যুতিক পাতের, পরাবৈদ্যুতিক পাতের, এবার লিখতে পারি পরাবৈদ্যুতিক পাতের, উল্টা লিখতে পারি কোন পরাবৈদ্যুতিক পাতের একক আয়তনে, একক আয়তনে উপস্থিত, উপস্থিত তড়িৎ দ্বিপল ভ্রামককে, তড়িৎ দ্বিপল ভ্রামককে কি বলতে পারি? তড়িৎ দ্বিপল ভ্রামককে পরাবৈদ্যুতিক, পরাবৈদ্যুতিক, পরাবৈদ্যুতিক পদার্থের সমাবর্তন ভেক্টর বলে, সমাবর্তন ভেক্টর বলে। ওকে, এই যে তোমার ডেফিনিশন। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরে নাও যে এখানে যে চার্জটা ক্রিয়েট হয়েছে, ধরে নাও সাপোজ আমি এভাবে যদি একটু লিখতে পারি, ধরে নাও এটা তোমার ছিল হচ্ছে স্ল্যাব। ওকে, ধরে নাও এটা তোমার স্ল্যাব। তো এইখানে ধরে নাও তোমার একটা পাত আছে, এইখানে ধরে নাও তোমার আরেকটা পাত আছে, যেটা কানেক্ট কার সাথে? ব্যাটারির সাথে কানেক্টেড। ঠিক আছে, একটু কল্পনা করো। তো ডিসটেন্স কত? ডিসটেন্স ধরে নাও তাদের মধ্যবর্তী ডিসটেন্স ডি, এটা সেম ডিসটেন্স। এই মাঝখানে যে ডিসটেন্স এটা বাদ দাও, খুবই কাছাকাছি রেখে দাও, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে মাঝখানে তাদের মধ্যে কোনো ডিসটেন্স নাই। এরকম যদি হয়, এরকম যদি হয়, তখন আমরা জানি ধরুন এটা নেগেটিভ টার্মিনাল দিলাম আর এটার আমি পজিটিভ টার্মিনাল দিলাম, তাহলে এখানে কি এটা হবে নেগেটিভ, এখানে কি এটা হবে পজিটিভ। এবং এই চার্জটাকে বলি সিগমা ইনডিউস পজিটিভ, এটাকে বলি আমরা সিগমা ইনডিউস নেগেটিভ। ওকে, ভিতরে চার্জটা আর কি। তো এখন এটাকে বলে ইনডিউস চার্জ, এটাকে বলে ইনডিউস চার্জ। তো এখন যদি তোমাকে বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই যে পি, এইটা কত হবে? সরি, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমাবর্তন ভেক্টর। তাহলে দেখো তো সমাবর্তন ভেক্টর আমরা এভাবে লিখতে পারি, সমাবর্তন ভেক্টর এভাবে লিখতে পারি, পি সমান সমান কি আসবে একটু দেখো। এখানে টোটাল ডাইপোল মোমেন্ট কতগুলো আছে? তো আমরা যদি একটার কথা চিন্তা করি তো সেটা আসবে কি? যে কোন একটা চার্জ, দেখো যে কোন একটা চার্জ, তাহলে কিউ ইনডিউসড, যদি ইকুয়েশন ভুল না হয়, কিউ ইনডিউসড ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স, ধরে নাও সেটা হচ্ছে ডি, ধরে নিলাম। ওকে, এখন এই যে তুমি যে পাইলা কিউ ইনডিউসড মানে টোটাল চার্জ দিলা ইনটু ডি। ওকে, তার মানে তুমি এখানে টোটাল ডাইপোল ভ্রামক, কি বলে তড়িৎ দ্বিপল ভ্রামক বা ডাইপোল মোমেন্ট তুমি নিয়ে নিছো।
কারণ তুমি এখানে টোটাল চার্জ দিছো, টোটাল ইনডিউস চার্জ দিছো, সমস্ত ইনডিউস চার্জ ইনটু ইনটু মধ্যবর্তী দূরত্ব। যদি তুমি শুধু একটা চার্জ দেখতা প্লাস ইনটু মাইনাস, তাহলে একটা ডাইপোল, প্লাস ইনটু দূরত্ব আরেকটা ডাইপোল, প্লাস ইনটু দূরত্ব আরেকটা ডাইপোল। তুমি এভাবে না করে সমস্ত চার্জ নিয়ে নিছো, তাহলে সমস্ত চার্জ ইনটু ডি মানে সমস্ত চার্জ একত্রে ডাইপোল বের করছো, সবগুলো একত্রে, আলাদা আলাদা করার দরকার নেই। ঠিক আছে, ডিভাইড বাই মোট আয়তন। মোট আয়তন কত? এরিয়া ইনটু ডিসটেন্স। তার এরিয়া আমি ধরে নিছিলাম, এই পাতের ক্ষেত্রফল আমরা ধরে নিছি কত? পাতের ক্ষেত্রফল ধরে নিছি এ। তাহলে এরিয়া যদি এ আর ডিসটেন্স যদি ডি হয়, তাহলে মোট আয়তন হচ্ছে এডি। ওকে, তাহলে আমি যদি একটু আরেকটু সহজ করে বুঝাই দিই, দেখো তাহলে এইখানে আমি টোটাল আয়তন পাইছি ভি, একটু বুঝা নিও, পুরা ধারকের আয়তন হচ্ছে ভি। এখানে অনেকগুলো ডাইপোল পাইছিলাম, ধরে নাও একটা, দুইটা, তিনটা, এইভাবে অনেকগুলো আছে। একটার চার্জ ধরলাম আমি Q1 প্লাস, একটা হবে তাহলে মাইনাস Q1, এভাবে তো চলবে, তাই না? পরেরটা হবে কি Q2 প্লাস মাইনাস Q2। তাহলে ডাইপোল মোমেন্ট প্রথমটা কি হবে? Q1 ইন্টু ডিস্টেন্স, পরেরটা কি হবে? Q2 ইন্টু ডিস্টেন্স। এভাবে যদি সবগুলো যদি আমরা যোগ করি Qn ইন্টু ডিস্টেন্স, তাহলে আমরা কি পাবো? দেখো টোটাল ডাইপোল হবে কি টোটাল চার্জ। দেখো প্রত্যেকটা চার্জ যদি আমরা যোগ করি, এই পাশে সব চার্জ যদি আমরা যোগ করি, তাহলে তো আমরা ইনডিউস চার্জটা পাবো। তাহলে একবার লিখতে পারি ইনডিউস চার্জ ইন্টু ডিস্টেন্স। ওকে, এইভাবে আমরা সরাসরি লিখে দিচ্ছি। এই যে টোটাল ডাইপোলটা পাইছো মোমেন্ট কত আয়তনে? ভি আয়তনে। তাহলে তুমি এখন বলবা স্যার ভি আয়তনে পাইছি হচ্ছে আমি স্যার ইনডিউস ইন্টু ডি, তাহলে আমাকে বলো তো একক আয়তনে কত পাবা? বলবা স্যার ইনডিউস ডি বাই মোট আয়তন। এই জিনিসটা আমি মুখোমুখি করে ফেলছি। ওকে, তুমি এটা র্যান্ডম রাফ করো, আমি র্যান্ডম রাফ করছি, মানে এটা প্রয়োজনীয় নোট না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য তুমি স্ক্রিনশট দিয়ে নিজের মতো করে সুন্দর মতো নোট করে নাও। এটা আমি এই লেকচারে দেখালাম না। ওকে, তো পেয়ে গেলাম। এখন আসো সাইড নোট দিব। এখন আমরা জানি ই সমান সমান বা আমরা জানি সিগমা সমান সমান কি জানি? সিগমা, সিগমা সমান সমান আমরা জানি কিউ বাই এরিয়া। তাহলে এখানে ইনডিউসড আবিষ্ট চার্জ ঘনত্ব মানে আবিষ্ট চার্জ বাই এরিয়া। তাহলে এই জিনিসটাকে লিখতে পারি আবিষ্ট চার্জের পরিবর্তে লিখতে পারি আবিষ্ট চার্জ ঘনত্ব ইন্টু এরিয়া ইন্টু ডি ডিভাইড বাই এরিয়া ইন্টু ডি। ওকে, তাহলে আবিষ্ট চার্জ এন্ড এরিয়া আমরা জানি পাতের এরিয়া ওর এরিয়া সেম, কারণ আমরা সেম আকারের একটা ডাইলেকট্রিক পাত নিচ্ছি, একই আকারে, ধারক যে আকারে এটাও সেম আকারে, ছোট বড় নেই। তাহলে আমরা চার্জের পরিবর্তে এটা লিখতেই পারি। ওকে, তো এখানে দেখো এডি এডি চলে যাবে, তাহলে সুতরাং সমাবর্তন ভেক্টর সমান সমান দাঁড়ালো ইনডিউস চার্জ। সমাবর্তন ভেক্টর সমান সমান কি দাঁড়ালো? ইনডিউস চার্জ। এইটা যে কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সরাসরি মুখস্থ রাখবা। সমাবর্তন ভেক্টর সমান সমান ইনডিউস চার্জ আবিষ্ট চার্জ ঘনত্বের সমান। সমাবর্তন ভেক্টর কি? একক আয়তনে সৃষ্ট তড়িৎ দ্বিপল ভ্রামকের মান আবিষ্ট চার্জ ঘনত্বের সমান। গুরুত্বপূর্ণ এমসিকিউ, আসলে টিক চিহ্ন দাগায় দিবা। ওকে, তো সুন্দর মতো এটা কয়েকবার দরকার দেখো, ভিডিওটা কয়েকবার দেখে সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে দ্রুত নোট করে ফেলো। ওকে, আশা রাখি তোমরা নোট করে ফেলছো। তো আমরা এখন যাব পরবর্তী টপিকে। তো সেটা হচ্ছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো নাম হচ্ছে পরবৈদ্যুতিক পদার্থের সমাবর্তন ভেক্টর, কিন্তু আসলে এটা ভেক্টর রাশি না, এটা স্কেলার রাশি, যার মান দেখলাম আবদ্ধ চার্জের সমান। নোট করে নিও, ও নাম ভেক্টর বাট ও ভেক্টর না, স্কেলার। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, ডাইলেকট্রিক ব্রেকডাউন। দেখো ডাইলেকট্রিক ব্রেকডাউন বা এটাকে আমরা বলি পরবৈদ্যুতিক ব্রেকডাউন ভোল্টেজ। আচ্ছা, এটাকে সাধারণত প্রকাশ করে ইবি দ্বারা, বুঝছো? ইবি দ্বারা, যে ব্রেকডাউন স্ট্রেংথ বা ইলেকট্রিক ব্রেকডাউন স্ট্রেংথ যেটাই বলো না কেন। তো ব্যাপারটাকে একটু খেয়াল করো, আমি একটু বুঝাই দিই, তারপর আমি এক্সপ্লেন করতেছি। আবার ধরো না এখানে একটা ডাইপোল রাখছো, ধরো না এটা তোমার প্লাস, এটা তোমার মাইনাস, মধ্যবর্তী যে ডিস্টেন্স ধরো নাও এটা হচ্ছে তোমার ডি, এটা ধরো নাও প্লাস কিউ, ধরো নাও এটা তোমার মাইনাস কিউ। এখন মাইনাস থেকে প্লাসের দিকে আমরা কি পাই? একটা ডাইপোল মোমেন্ট পাই, যেটা হবে চার্জ ইনটু ডিস্টেন্স। এইদিকে একটা ডাইপোল মোমেন্ট পাবো।
এখন খেয়াল করো, বাহির থেকে মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি আমি, এটাকে একটা ইলেকট্রিক ফিল্ড বাহির থেকে দিচ্ছি, দিলে কি হবে একটু খেয়াল করো, কতগুলো রিলেশন আসবে এখানে দেখো। এখন আমি তোমাকে যদি বলি এই এখানে না ই এর মান আমি বাড়াচ্ছি, ই এর মান আমি বাড়াচ্ছি, বাড়াইলে কি হবে খেয়াল করো, ই এর মান যত বাড়াবা, আচ্ছা কাজ করো, এখানে এইটাকে তুমি প্লাস ধরো, এইটারে তুমি মাইনাস ধরো, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে হবে ডাইপোল মোমেন্ট। ওকে, তাহলে কি লাভ হবে, ই এর মান তুমি যত বাড়াবা এই দিকের ফোর্স ততই বাড়তে থাকবে, এই দিকের ফোর্স ততই বাড়তে থাকবে, নেগেটিভ পজিটিভ ফোর্স। তাই ইলেকট্রিক ফিল্ড বাড়াও, আরো ফোর্স বাড়বে, আরো দূরে সরে যাবে, আরো ফোর্স বাড়াও, আরো দূরে সরে যাবে, আরো ফোর্স বাড়াও, আরো যাবে, আরো বাড়াও, কি হবে এভাবে এভাবে যাইতে 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 এমন একটা ইলেকট্রিক ফিল্ড আসবে যেটার জন্য এই দুইটা ভাঙেই যাবে, যেটার জন্য এই দুইটা কি হবে, এখন দুইটা টুকরাই হয়ে যাবে, একটা হয়ে যাবে মাইনাস চার্জ, একটা হয়ে যাবে প্লাস চার্জ, ব্রেকডাউন হয়ে গেছে। ওকে, কোন ভোল্টেজের জন্য, যখন দেখা গেছে এই ইলেকট্রিক ফিল্ডের মান হয়ে গেছে ভি, অর্থাৎ যেই ইলেকট্রিক স্ট্রেংথের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইপোলটা ভেঙে যায়, ডাইপোলটা ভেঙে যায়, সেই ইলেকট্রিক ফিল্ডকে বলা হয় ডাইইলেকট্রিক ব্রেকডাউন বা ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলা হয়, বা এটাকে বলে পরাবৈদ্যুতিক শক্তিমাত্রা বলে এটাকে। ওকে, তাহলে এটাকে বলতে পারো পরাবৈদ্যুতিক, পরাবৈদ্যুতিক শক্তিমাত্রা, শক্তিমাত্রা যাকে বলা হয় ডাই ইলেকট্রিক স্ট্রেংথ। স্ট্রেংথ মানে শক্তিশালী বা শক্তিমাত্রাই বলতে পারি, জিটিএইচ। আচ্ছা স্পেলিং ভুল হলে টেক্সট করে, যাই হোক স্ট্রেংথ। ওকে, আচ্ছা তো আমরা বুঝতে পারলাম, তাহলে তুমি যদি এরকম করতে পারো যে তুমি এখন একটা ইলেকট্রিক ফিল্ড দিছো, কিন্তু এটার মান হচ্ছে ইলেকট্রিক মানে ডাইইলেকট্রিক যে স্ট্রেংথ বা শক্তিমাত্রা তার সমান বা তার থেকে বেশি, তখন তুমি জানো এখানকার সমস্ত ডাইপোল ভেঙে যাবে। তো ভাঙে কি হবে, একদিকে প্লাস গুলো ছোটাছুটি করবে, আমি জাস্ট দুইটা দেখাচ্ছি, একদিকে মাইনাস গুলো উল্টো দিকে যাওয়া শুরু করবে, প্লাস গুলো উল্টো দিকে যাওয়া শুরু করবে, এটা গতিশীল হওয়া শুরু করবে, গতিশীল হওয়া শুরু করবে। তার মানে কি আচরণ করতেছে, একটু আগে ছিল এটা অপরিবাহী, ফিক্সড একদম আবদ্ধ অবস্থা ছিল, এখন হয়ে গেছে পরিবাহী। তাহলে কি করতে পারি, তাহলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অপরিবাহীকে পরিবাহী পদার্থে কনভার্ট করে ফেললো, অপরিবাহী পদার্থ সাথে সাথে রূপান্তর হয়েছে কিসে, পরিবাহী পদার্থে কনভার্ট হয়, পদার্থে রূপান্তর হবে যদি ই এর মান গ্রেটার দেন অর ইকুয়াল ইভি হয়। এটা হলে পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ পরিবাহী পদার্থে পরিণত হবে, পরিণত হবে। তা দেখো, তাহলে অপরিবাহী পদার্থকে পরিবাহী পদার্থে কনভার্ট করতে চাইলে তোমার কি করতে হবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ সমান অথবা তার থেকে বেশি ইলেকট্রিক ফিল্ড যদি প্রয়োগ করো, পরিবাহীতে কনভার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, সেটা দেখো। এখন আমি তোমাকে যদি বলি যে সাপোজ ধরে নাও এই ই এর মান তুমি বাড়াচ্ছ, একটা এমসিকিউ দেখো, চমৎকার এমসিকিউ, একটা ই এর মান তুমি বাড়াচ্ছ। আচ্ছা ই এর মান যদি বাড়াও, তাহলে আমরা বলতে পারি এখানে কার মান বাড়তেছে, দেখো ই বাড়ানো মানে কি, তাদের বল আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে, তাহলে উভয় দিকে বল বাড়া মানে কার মান বাড়তেছে, ডি এর মান বাড়তেছে। খেয়াল করো, ডি এর মান বাড়তেছে, ডি যদি বাড়ে, এরপরে দেখো তো ডি যদি বাড়ে, দেখো তো এখানে কার মান বাড়তেছে, পি এর মান বাড়তেছে, কারণ ডি বাড়লে কে বাড়বে, তড়িৎ দ্বিপল ভ্রামক। আচ্ছা তড়িৎ দ্বিপল ভ্রামক যদি বাড়ে, তো আমরা জানি এখানে সিগমা ইনডিউস, যেটা আমরা আগের লেকচারে দেখছি, এই সিগমা ইনডিউসের মানও কি বাড়বে, সিগমা ইনডিউস, কেন আমরা দেখছিলাম ওই ভেক্টর সমবর্তন ভেক্টর কিন্তু ইনডিউস চার্জের সমান, আবিষ্ট চার্জের সমান, তাহলে পি বাড়লে এটাও বাড়বে। আচ্ছা যদি আবদ্ধ চার্জ ঘনত্ব বাড়ে, তাহলে কি বাড়বে, আবদ্ধ চার্জের পরিমাণ বাড়বে, এটা বাড়লে এটাও বাড়বে। এখন ইনডিউস চার্জ বাড়া মানে কি, ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটা বেড়ে গেছে,
ভিতরের যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল, ভিতরে যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল, বাইরের ইলেকট্রিক ফিল্ড থেকে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা আস্তে আস্তে কি হবে, বাড়বে, কেন ভিতরে চার্জ বাড়তেছে। ওকে, আমি ব্যাপারটা যদি একটু দেখাই, এই যে ভিতরে যে প্লাস মাইনাস এটাকেই তো আমরা ইনডিউস ইলেকট্রিক ফিল্ড বলছি। এখন তুমি যদি বলো স্যার এই ইনডিউস চার্জ বাড়তেছে, তাহলে ইনডিউস ইলেকট্রিক ফিল্ডও বাড়তেছে। ওকে, আচ্ছা এটা বাড়লে কি হবে? আচ্ছা দেখো, একটা ইকুয়েশন দেখছিলাম, এখানে দেখায় দিই। ই নিট আমরা শিখছিলাম বাহ্যিক যদি ই হয়, তখন আমরা কি দেখছিলাম, ই মাইনাস ই ইনডিউস সমান সমান ই বাই কে, এটা ছিল। এখন তুমি তাকায় দেখো তো, এই ই ইনডিউসের মান এটা যদি বাড়ে তাহলে ইনডিউসের মানও বাড়বে। তাহলে এইটা যদি বাড়ে স্যার, দেখো এটা যত বাড়বে ই নিটের মান তত কমবে, তাই না? তাহলে তুমি লিখবা স্যার এখানে ই নিটের মান ততই কমবে। আচ্ছা স্যার ই নিটের মান কমা মানে কে এর মানটা কি বাড়া। এই দেখো কত চমৎকার এমসিকিউ চলে আসলো, কে এর মান বেড়ে গেল। দেখো কত বড় একটা সিকোয়েন্স, খুবই চমৎকার একটা এমসিকিউ। দেখো আবার খেয়াল করো, তুমি বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড বাড়াবা, কে এর মান বেড়ে গেছে। দেখা কি, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড বাড়ালে স্যার ডি বাড়বে, স্যার ডি বাড়ালে পি বাড়বে, স্যার পি বাড়ালে সিগমা ইনডিউস বাড়বে। কেন, আমরা একটু আগে প্রমাণ করছি পি ইকুয়ালস টু সিগমা ইনডিউস। স্যার সিগমা বাড়া ইনডিউস, আবদ্ধ চার্জ ঘনত্ব বাড়া মানে আবদ্ধ চার্জ বাড়বে, আবদ্ধ চার্জ বাড়া মানে কি আবদ্ধ ইলেকট্রিক ফিল্ডটা বাড়বে, আবদ্ধ ইলেকট্রিক ফিল্ড বাড়া মানে কি স্যার লব্ধি তীব্রতা কমবে, লব্ধি তীব্রতা কমা মানে স্যার কে এর মান বাড়বে। ওকে, যা বলছে সুন্দর মতো সিকোয়েন্স অনুযায়ী সুন্দর মতো নোট করে ফেলো, আরো কিছু ইনফরমেশন আসবে এই পর্যন্ত নোট করো। ওকে, তো আশা রাখি নোট করে ফেলছো। এখন দেখো, তাহলে এখন যদি সংজ্ঞাটা তোমাকে এবার সংজ্ঞাটা নোট করে দেই, তাহলে এখন ডাইলেকট্রিক ব্রেকডাউনটা কি? তাহলে এখন তুমি বলতে পারো যে সর্বনিম্ন, দেখো সর্বনিম্ন যে তড়িৎ তীব্রতা প্রয়োগ করলে একটি ডাইপোল ভেঙে যায়, সেই তড়িৎ তীব্রতাকে বলে পরাবৈদ্যুতিক শক্তিমাত্রা বা ডাইলেকট্রিক স্ট্রেংথ। আর এই ফেনোমেনা বা এই ঘটনাকে, এই ডাইপোল ভাঙার ঘটনাকে বলে ডাইলেকট্রিক ব্রেকডাউন, পরাবৈদ্যুতিক ভাঙন বা ডাইপোল ভাঙন যেভাবে বলো। ওকে, তো সুন্দর মতো ভিডিও পজ করে এটা নোট করে ফেলো। লাস্ট একটা ইনফরমেশন দিব, দিয়ে লেকচারটা শেষ করব। সেটা হচ্ছে যে এই যেখানে যে ভাঙছে অপরিবাহী যে পরিবাহীতে কনভার্ট হয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি মিস করে ফেলছি, সেটা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে অপরিবাহী পরিবাহীতে কনভার্ট হলো, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে হবে না। এই যে তুমি ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছ, এখানে হিউজ একটা হিট প্রডিউস হবে। তো হিট প্রডিউস হলে এখানে দেখা যায়, এটা নোট করে নিও, আমি লিখতেছি না, বাংলা কথাগুলো নোট করে নিও। এখানে হিউজ একটি হিট প্রডিউস হবে। তো দেখা যায় এই যে পরিবাহী পদার্থে যে রূপান্তর হয়েছে, এখানে অধিকাংশ সময় এটা গলে যায়, অধিকাংশ সময় এটা গলে যায়, কোনো একটা সলিড ম্যাটেরিয়াল বা সলিড অংশ সাধারণত থাকে না। তাহলে পরিবাহী থেকে যে অপরিবাহী থেকে যে পরিবাহী হবে, ম্যাক্সিমাম অপরিবাহী পদার্থ কি হয়ে যায়, গলে যায়। তার মানে এটা গলন্ত অবস্থায় এটা পাওয়া যায়, লিকুইড ফর্মেটে পাওয়া যায়, সলিড ফর্মেটে সাধারণত পাওয়া যায় না। ওকে, তার মানে এখানে একটা বিগেস্ট কোয়েশ্চেন আসতে পারে, তাহলে টেম্পারেচারের উপর কি পরাবৈদ্যুতিক ধ্রুবক কি ডিপেন্ড করে? টেম্পারেচার বাড়াইলে বা কমাইলে কি চেঞ্জ হয়? এই একটা কোয়েশ্চেন চলে আসলো, এটার জন্য আমি আলাদা একটা মনে করো স্লাইড করছি। ওকে, তো দেখো আমরা পরবর্তীতে দেখব ইফেক্ট অফ টেম্পারেচার অন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মিডিয়াম। এখন আমরা দেখব কে এর উপর টেম্পারেচার কোনো প্রভাব আছে কিনা। ওকে, তো তার আগে এটা সুন্দর মতো স্ক্রিনশট করে নিতে পারো। মনে হয় এটা আগের স্লাইডে আছে, নোট করার কিছু না, একই জিনিস। আমরা নতুন স্লাইডে চলে যেতে পারি। দেখো টেম্পারেচার প্রভাব আছে কিনা দেখি এবার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক স্ট্রেংথের বাইরে দেওয়া যাবে না, দিলেই পরিবাহিতে কনভার্ট হবে, ঝামেলা আছে, এটা করা যাবে না। তো এবার আসে টেম্পারেচার বাড়ালে কি হবে। দেখো আমি যদি টেম্পারেচার বাড়াই, ভালো মতো খেয়াল করে, এখানে ডাইলেকট্রিক স্ল্যাব আছে, আমি জাস্ট একটা লাইন দেখাইতেছি, এতগুলো লাইন দেখাইতে পারবো না। ধরো নাও এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, তো এখানে মনে করো অনেকগুলো আছে, এবার কল্পনা করে নাও, এবার জাস্ট কল্পনা করে নাও
ওকে, তো এখন তুমি মনে করো টেম্পারেচার বাড়াইতেছো, রুম টেম্পারেচার থেকে বাড়তে 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 30, 35, 40, 60 নিয়ে গেছো ধরো নাও, তখন কি হবে? হাই টেম্পারেচার এগুলো কি হবে? একটু ভাইব্রেট হবে। ভাইব্রেট মানে একটু কম্পন হবে। কম্পন হলে কি হবে? এই অ্যালাইনটা একটু ভেঙে যাবে, সামান্য একটু ভেঙে যাবে। তখন নিট যে ডাইপোল বা নিট যে মোমেন্ট, এটা কমে যায়। নিট মোমেন্টটা কি হয়ে যায়? কমে যায়। কেন? একটু খেয়াল করো। ধরো না এগুলা সব একদিকে আছে, একটু খেয়াল করো। মাইনাস থেকে প্লাস, দেখো এদিকে একটা মোমেন্ট, মাইনাস থেকে প্লাস এদিকে একটা মোমেন্ট, মাইনাস থেকে প্লাস এদিকে একটা মোমেন্ট। তাহলে সবগুলো মোমেন্ট একই দিকে, তাহলে নিট মোমেন্ট কি হবে? এখানে নিট মোমেন্ট কি হবে? ধরে নাও এটা ধরছে P1, এটা P2, এটা P3, তার নিট মোমেন্ট হবে স্যার সবগুলোর কি হবে? যোগ। তাহলে এটা হবে ম্যাক্সিমাম। তাহলে এটা আমরা কি পাইছি? ম্যাক্সিমাম মোমেন্ট পাইছি যখন একই দিকে আছে। কিন্তু যখন তুমি টেম্পারেচার বাড়ায় দিবা তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। কি হয়ে যায়? এগুলো ভাইব্রেট হয়ে যায়, একটু ডিসঅ্যালাইন হয়ে যায়। কেউ হয়তো এইভাবে চলে যাবে, ঠিক আছে? একটু ডিসঅ্যালাইন হবে, একটু ডিসঅ্যালাইন হবে। দেখো তাহলে যে মাইনাস প্লাস, একটু খেয়াল করো, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এইখানে পাইছি মনে করো P1, এখানে পাইছি মনে করো P3, এখানে পাইছি মনে করো P4, কিন্তু এই দিকে পেয়ে গেলাম কাকে? P2। তাহলে এখন দেখো তো এইদিকে গেছে কে? P2, একটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা জানি ভেক্টর কম্পোনেন্ট যার সাথে থিটা সে কি? cos থিটা। তাহলে এখন দেখো তো নিট মোমেন্টটা কি হবে? P1 প্লাস P2 cos থিটা প্লাস P3 প্লাস P4, যেটা হবে মিনিমাম, আগেরটা থেকে কম। আগে দেখো সবগুলো আমরা কি করছি? যোগ। যদি আরেকটা থাকতো সেটাও তো যোগ হইতো। তাহলে সব একই দিকে থাকলে কিন্তু ম্যাক্সিমাম হয়। যখনই টেম্পারেচার বাড়াবো একটা ডিসঅ্যালাইন হয়ে যাবে। এটা জাস্ট একটা দেখাইছে, এরকম অসংখ্য হয়, অনেকগুলো হয়, অনেকগুলো, কিন্তু তার মানে সবগুলো হয় না। কিন্তু আমি এটা বুঝতে চাইছি তাহলে টেম্পারেচার বাড়াইলে এই ডাইপোল মোমেন্টের মান বাড়ে না কমে? অবশ্যই কমে। আমি এই জিনিসটাই বুঝতে চাচ্ছি। টেম্পারেচার বাড়াইছো, পি কমে গেছে। আচ্ছা এবার দেখো পি যদি কমে যায়, দেখো পি যদি কমে যায় তাহলে সিগমা ইনডিউস কমে যাবে, সিগমা ইনডিউস কমে যাবে। আচ্ছা সিগমা ইনডিউস কমা মানে কি? ইনডিউস চার্জটা কমে যাবে, ভিতরে চার্জ কমে যাবে। ভিতরে চার্জ কমে যাওয়া মানে কি? ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটা কমে যাবে, এই ইলেকট্রিক ফিল্ডটা কমে যাবে। এখন খেয়াল করো তো, এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায়, ইনডিউস ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায় তাহলে আমরা বলতে পারি এটা কমা মানে ই নিটের মান কি হয়ে যাওয়া? বেড়ে যাওয়া। তাহলে এখানে ই নিটের মান বেড়ে যাচ্ছে। আচ্ছা ই নিটের মান বেড়ে যাওয়া মানে আমরা বলতে পারি কে এর মান কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এখানে কে এর মান কমে যাচ্ছে। এই হচ্ছে তোমার ব্যাখ্যা। সবচেয়ে ইম্পর্টেন্ট, টেম্পারেচার বাড়াইলে কে এর মান কমে, তাহলে টেম্পারেচার কমাইলে কে এর মান কি হবে? পারবে। সেম ব্যাখ্যা, সেম। পারবা কি পারবা না স্যার? সুন্দর মতো নোট করে নিও। তাহলে টেম্পারেচার বাড়াইছো, কে কমছে, টেম্পারেচার কমাইছো, কে বাড়ছে। তাহলে তাপমাত্রার উপর পরাবৈদ্যুতিক ধ্রুবক ডিপেন্ডেবল। তাপমাত্রা বাড়াইলে কমে, কমাইলে বাড়ে। ওকে, সুন্দর মতো ভিডিও পজ করে নোট করে ফেলো। ওকে, আশা রাখি নোট করে ফেলছো। তো এই ছিল তোমার থিওরিটিক্যাল, এটা অনেকটা থিওরিটিক্যাল পার্ট হয়ে গেছে। লেকচার 11 আসলে একটু বেশি থিওরিটিক্যাল, বাট এগুলো এমন থিওরিটিক্যাল যেটা তুমি ট্রেডিশনাল বই পড়ে পাবা না এগুলো। তো সুন্দর মতো নোট করে নাও। এটা খুবই, আমি বলবো এটা খুব এক্সক্লুসিভ ইনফরমেশন। নোট করে রাখো, তোমার অনেক কাজে আসবে। এরপর আসো এক্সাম্পল 1। তোমাকে বলছে কি দেখো, খুবই চমৎকার একটা ম্যাথ। A parallel plate capacitor is placed in such way that its plates are horizontal, আনুভূমিক, and lower plate মানে নিচেরটা is dipped মানে ডুবানো আছে into a liquid, একটা তরলের ভিতর, of dielectric constant যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে k এবং ডেনসিটি হচ্ছে মানে ঘনত্ব হচ্ছে ρ। কিভাবে ডুবাইছে চিত্র বইলাও দিছে, দেখো এই যেভাবে ডুবাইছে। লোয়ার প্লেট নিচে, আপার প্লেট উপরে, ওর কিছু অংশ একটা তলের ভিতর আছে, ঠিক আছে। এরপরে তোমার বলছে ইচ প্লেট হ্যাজ অ্যান এরিয়া এ, মানে উপরে প্লেট নিচে প্লেটের এরিয়া সেম। দ্য প্লেট আর নাও কানেক্টেড টু এ ব্যাটারি, একটা ব্যাটারির সাথে কানেক্ট করছো, হোয়াইচ সাপ্লাইস এ পজিটিভ চার্জ অফ ম্যাগনিটিউড কিউ,
মানে কিউ পরিমাণ চার্জ সাপ্লাই দিচ্ছে কোথায়, এই দেখো আপার প্লেটে, উপরের প্লেটে কিউ চার্জ সাপ্লাই দিচ্ছে। এখন বলছে ফাইন্ড দ্য রাইজ ইন দ্য লেভেল অফ লিকুইড ইন দ্য স্পেস বিটুইন দ্য প্লেটস। তাহলে তোমাকে বলছে এই তরলটা এই দুইটার স্পেসের মধ্যে কতটুকু উপরে উঠবে। ওকে, তাহলে আমি এটা একটু আবার চিত্রটা এখানে তোমাকে ব্যাখ্যা দিচ্ছি, একটু খেয়াল করো কি বলছে এখানে। এই হচ্ছে তোমার উপরের প্লেট, ভালো মতো খেয়াল করো, হচ্ছে তোমার নিচের প্লেট। উপরের প্লেটে পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করছো, নিচের প্লেটটা কানেক্ট করছো নেগেটিভ টার্মিনালের সাথে। তার উপরের প্লেটে অটোমেটিক চলে আসবে প্লাস কিউ। আমরা জানি আপার ইয়াতে হয় না, মানে ভিতরের সারফেসে হয়, আউটার সারফেসে না। এইখানে চলে আসবে তোমার মাইনাস কিউ চার্জ। ভালো মতো খেয়াল করো, এটা চলে আসলো। কিন্তু আমরা জানি ও আছে কিসের উপর, লিকুইড। এখন এখান থেকে লিকুইডটা আস্তে আস্তে কোন দিকে যাবে, উপরের দিকে যাওয়া শুরু করবে। দেখো এটা তো ডুবানো আছে, এই লিকুইডটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। কেন যাবে ব্যাখ্যা দিচ্ছি। ধরে নাও এই পর্যন্ত আসছে, ধরে নাও এই পর্যন্ত আসছে, তো কেন যাবে আমরা জানি কোন একটা ক্যাপাসিটর মাঝে যদি অন্য কোনো ভিন্ন মাধ্যম নিয়ে আসো তখন তাদের মধ্যে একটা আবদ্ধ চার্জ ক্রিয়েট হয়ে যায়। এই যে এখানে একটা আবদ্ধ চার্জ ক্রিয়েট হবে। কি চার্জ সেটা, যেহেতু এখানে তুমি প্লাস চার্জ দিছো তাহলে এখানে সাথে সাথে ক্রিয়েট হবে মাইনাস, তাহলে প্লাস মাইনাসটা কি করবে, উপর একটা টার্ম দিবে। আবার এখানে তুমি মাইনাস চার্জ রাখছো তাহলে এখানেও ক্রিয়েট হবে কি তোমার মাইনাস চার্জ যেহেতু রাখছো তাহলে এখানেও তোমার ক্রিয়েট হবে কি মাইনাস, মাইনাসটা ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাবে, উপরের দিকে। তাহলে এখানে যে মাইনাস চার্জটা ক্রিয়েট হয়েছে এই উপরের প্লাস তাকে টান দিবে, নিচের মাইনাস তাকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে উঠে ফেলবে। তাহলে দুইজন করতেছে এখানে, নিচের মাইনাস উপরে ধাক্কা দিচ্ছে, উপরের প্লাস উপরে টান দিচ্ছে। ওকে, এই জিনিসটা বুঝে নিও। তো এবার একটু খেয়াল করো, তাহলে এইখানে কি ধরনের চার্জ ক্রিয়েট হয়েছে একটু দেখি। তার আগে আমরা একটু দেখি এইখানে উড়ে উপরের দিকে টানতেছে কে, এই প্লেট, এবং সেটা পজিটিভ চার্জ। এই মাইনাস তারে কোন দিকে ধাক্কা দিচ্ছে, উপরের দিকে, এবং সেটা নেগেটিভ চার্জ। ওকে, তো এইখানে চার্জটা কত, যেহেতু এটা ইনডিউস চার্জ প্লাসের সামনে আছে তাই লিখবো হচ্ছে ইনডিউস চার্জ হবে ইকুয়ালস টু, এটা হচ্ছে মাইনাস চার্জ হবে। একটু এখানে টার্ম দিয়ে দিই, এখানে যে চার্জটা ক্রিয়েট হবে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস কিউ। কেন, প্লাসের সামনে আছে, তাহলে এই প্লাস ওরা টান দিয়ে উঠেছে, এই মাইনাস ওরা ধাক্কা দিয়ে উপরে উঠে ফেলছে। তো ইনডিউস চার্জ কত আমরা শিখছিলাম, ইনডিউস চার্জ হচ্ছে এখানে যে ক্যাপাসিটর চার্জ থাকবে সেই চার্জ ইনটু 1 মাইনাস 1/k, এই পরিমাণ চার্জ তার ভিতর সৃষ্টি হয়েছে, যেটা আমরা ইনডিউস চার্জের ক্যালকুলেশন দেখে আসছি। তো এখন যদি মান বের করতে চাই তো দেখো এই যে উপরের অংশ যে গেছে কতটুকু উপরে উঠছে আমি জানি না, ধরে নিলাম h পরিমাণ উপরে উঠছে। তাহলে এখন দেখো এই যে বস্তু বা এই যে পানির ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে। ওকে, তাহলে এই দুইটা বল চেষ্টা করছে তাকে উপরে নেওয়ার জন্য, আর পানির ওজন চেষ্টা করতেছে তাকে নিচে নামার জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি সাম্য অবস্থায়, আমরা লিখতে পারি সাম্য অবস্থায় উপরের নিট ফোর্স আর নিচের mg পরস্পর কে সমান। তো নিট ফোর্স কে কে, প্লাস চার্জ উপরে টানতেছে, মাইনাস চার্জ উপরে ঠেলতেছে, সমান সমান mg। m কে একটু ভাঙো, m সমান সমান কি রো ইন্টু ভি ইন্টু জি। এখন পরের লাইনে আমরা লিখতে পারি রো, ভি এর পরিবর্তে লিখতে পারি ক্যাপাসিটরে, দেখো প্রত্যেকটা পাতের ক্যাপাসিটরে দেখো এরিয়া তোমাকে বলছে এ, তাহলে এই দুইটা পাতের মাঝখানে আছে, তার মধ্যে কিছু পরিমাণ পানি উপরে উঠছে। এখন যদি বলি এটার আয়তন কত, তুমি বলবো স্যার এই টোটাল এরিয়া ইন্টু হাইট। ওকে, মানে যদি এভাবে একটু বুঝাই, এই ধরো না যে এখানে এই পর্যন্ত পানি উঠছে, তাই কি লিখবা, এই টোটাল এরিয়া ইন্টু হাইট, বাস এই পরিমাণ পানি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টোটাল এরিয়া ইন্টু হাইট ইন্টু জি ইন্টু জি। ওকে, এখান থেকে হাইট বের করবো। তখন আমার কাজ করতে হবে ই প্লাস কত আর এই মাইনাসটা কত। তো এবার একটা ক্যালকুলেশন আলাদা করে দেখি। ও সরি, এখানে ই নিট লেখা উচিত না, এফ নিট, কারণ ফোর্স লাগবে, নট ই। এফ প্লাস
এফ মাইনাস, ওকে, ফোর্স, কারণ ই মানে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল, কিন্তু এখানে তো 1 কুলম্ব চার্জ নাই, ভিন্ন চার্জ। ওকে, তাহলে এখানে ই না লিখে কি লিখবো, এফ। পজিটিভ চার্জের জন্য এফ লাগবে, নেগেটিভ চার্জের জন্য এফ লাগবে, দুইটার জন্য বের করব। তো ওইটার চার্জ তো আমরা জানি, তো এইটার চার্জ এখানে কত আসবে একটু দেখি। তো এখন দেখো, যদি আমরা পজিটিভ চার্জ বের করতে চাই, এফ প্লাস সমান সমান আসবে কি, ই প্লাস, অর্থাৎ এটার 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল ইনটু ইনডিউস চার্জ। খেয়াল করো, অর্থাৎ এখানে যদি 1 কুলম্ব চার্জ থাকে তখন যে বল প্রয়োগ করতো সেটা হচ্ছে ই প্লাস, কিন্তু এখানে আছে কত, কিউ ইনডিউস, তো মান বসায় দিব। ওকে, তো এখানে ই প্লাসের মান তাহলে কত আসবে, সিগমা বাই 2 এপসিলন নট। ই প্লাস মানে কত আসবে, সিগমা বাই 2 এপসিলন নট। ওকে, ইনটু কিউ ইনডিউস, ইনডিউসের মান এখন বসাচ্ছি না, একটু পরে বসাবো। আর সিগমা কত, দেখো আমরা তো জানি প্রত্যেকটা পাতের এরিয়া বলছে এ, তাহলে সিগমা সমান সমান আসবে কিউ বাই এ। এখানে আসবে তোমার কিউ বাই 2a এপসিলন নট। ওকে, হচ্ছে এফ প্লাস ইনটু কিউ ইনডিউস। এরপর আসো এফ মাইনাস, তাহলে কি হবে, এফ মাইনাস মানে 1 কুলম্ব চার্জের জন্য কি পরিমাণ বল প্রয়োগ করতো, ইনটু ইনডিউস চার্জ। ওকে, তো এবার আসো ই মাইনাস, তো ই মাইনাস মানে এখানে আসবে সিগমা বাই 2 এপসিলন নট ইনটু কিউ ইনডিউস। আর এখানকার সিগমা কত, দেখো এখানকার চার্জের ঝামেলা আছে, ওরও এরিয়া এ, কোনো সমস্যা নাই, কিন্তু চার্জটা কত, আপাত দৃষ্টিতে মাইনাস কিউ মনে হলো, এখানে মাইনাস কিউ নাই, একটু ঝামেলা আছে। এখানে মেবি একটু দাঁড়াও, এখানেও তো একটা অপোজিট চার্জ ক্রিয়েট হবে, সেটা হচ্ছে প্লাস। হ্যাঁ দেখো, এখানে তো এই যে মাইনাস কিউ চার্জ, এটা কিন্তু ক্যাপাসিটরের চার্জ, কিন্তু তুমি জানো যে ইনডিউস চার্জ যখন হয়, ইনডিউস চার্জ যখন হয় একটা ক্যাপাসিটরে, এই পাশে থাকে প্লাস কিউ ইনডিউস, এই পাশে থাকে মাইনাস কিউ ইনডিউস, তাই না? তো এখানে মাইনাস হলে এখানে অবশ্যই একটা কি চার্জ থাকা উচিত ছিল, প্লাস কিউ ইনডিউস তোমার থাকার কথা ছিল। তো এখানে মাইনাস কিউ হচ্ছে তোমার পাত্রের মানে ধারকের, আর প্লাস কিউ ইনডিউস এটা হবে কি, কিউ ইন্টু 1 মাইনাস 1 বাই কে। তাহলে এখানকার মোট চার্জ কত, তাহলে নিচের পাতের মোট চার্জ, খেয়াল করো এই পাতের মোট চার্জ কত হবে, মোট চার্জ, এই পাতের মোট চার্জ কত হবে দেখো এবার, এখানে আগে থেকেই তো আছে কত, মাইনাস কিউ প্লাস কিউ ইনডিউস। এবার যোগ করে দেখো কত আসে, মাইনাস কিউ এখানে আসবে প্লাস কিউ, কাটাকাটি চলে যাবে, প্লাস কিউ। ওকে, আর থাকলো কত, মাইনাস কিউ বাই 1 বাই কে। আচ্ছা একটু দাঁড়া, 1 মিনিট, জাস্ট 1 সেকেন্ড। ওকে, তো দেখো ঠিকই আছে। তো এখানে ফাইনালি তাহলে তোমার কতটুকু চার্জ থাকবে, দেখো এখানে তো মাইনাস কিউ চার্জ তো আমার ক্যাপাসিটরের, ঠিক আছে, আর প্লাস চার্জ হয়েছে কার, ইনডিউস চার্জ। টোটাল চার্জ কত, এটা যোগ করছি আমি, যোগ করলে কি হবে, মাইনাস কিউ তো আছে, এখানে প্লাস কিউ মাইনাস কিউ বাই কে, এখানে প্লাস কিউ মাইনাস কিউ চলে যাবে, মাইনাস কিউ বাই কে পরিমাণ চার্জ এখন ওর ভিতরে আছে। মোট চার্জ নিচের পাতে মোট চার্জ এত। ওকে, তো নেগেটিভ চার্জ তো থাকবে, কারণ নেগেটিভই তো নেগেটিভটা ধাক্কা দিয়ে উপরে উঠে ফেলবে। ওকে, তাহলে মানটা একটু বসাই দিই, তাহলে দেখো তো, তাহলে এখানে যদি মানটা একটু বসাই, সিগমা, সিগমা মানে কি, চার্জ বাই এরিয়া। তো দেখো ওর মোট চার্জ কত পাইছে, মাইনাস দরকার নাই, মাইনাসটা দরকার নেই, প্রকৃতি দরকার নেই, জাস্ট অ্যামাউন্টটা বসাও। আমরা জানি এটা নেগেটিভ চার্জ, কারণ এই দেখো এই নেগেটিভকে উপরে ধাক্কা দিচ্ছে, তো নেগেটিভ তো উপরে ধাক্কা দিবে, এই কাজটা তো আমরা আগেই করে ফেলছি। তো এখানে নেগেটিভ পজিটিভ চার্জ আনার দরকার নেই, কারণ আমরা জানি মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে। ওকে, এখানে ডিরেকশন আনার কোনো দরকার নেই, তো মাইনাস দরকার নেই, জাস্ট কিউ বাই কে এই পরিমাণ চার্জ ডিভাইড বাই এরিয়া।
ইন্টু 2ε0 ইন্টু ইন্ডিউস চার্জ বসাইলাম না, একবারে বসাবো। তাহলে এখানে কি দাঁড়ালো, কিউ বাই সাজায় রেখে 2a ε0 ডিভাইড বাই কেটা নিচে এসে পড়লো কিউ ইন্ডিউস, বাস প্লাস মাইনাস ফোর্স পেয়ে গেছে। এই মানটা এখানে বসায় দাও। দেখো তো এখান থেকে কমন যাবে কি, ভালো মতো খেয়াল করো। যদি আমরা যোগ করি কমন তো দেখি সবই যায়। হ্যাঁ, এটা কমন যেতেছে কিউ ইনডিউসড বাই 2a ε0 কমন যায়। কমন গেলে এখানে থাকলো 1 আর এখানে থাকলো কি অনলি 1/k, তাহলে 1 প্লাস 1/k। ওকে, এই পরিমাণ থাকলো সমান সমান রো এ এইচ জি। এখন জাস্ট মানটা বসায় দাও, দেখো কি আসে, কিউ বাই 2a ε0 ইনডিউস চার্জ আমরা জানি সেটা হচ্ছে কিউ ইন্টু 1 মাইনাস 1/k। এটাকে একটু লসাগু করে নি, লসাগু করলে আসবে নিচে কে, উপরে আসবে তোমার k মাইনাস 1। ওকে, তাহলে নিচে চলে আসলো কে, উপরে এসে পড়লো তোমার k মাইনাস 1। এটা তোমার ইনডিউস চার্জ, ওকে। আর এখানে তুমি লসাগু যদি করো নিচে আসবে কে, উপরে এসে পড়লো তোমার k প্লাস 1 সমান সমান রো এ এইচ জি। ওকে, জাস্ট ইনডিউস চার্জটা এখানে বসাইছে আর এটা লসাগু করে এখানে পাইছে। তা কি লাগলো দেখো, কিউ ইন্টু কিউ, কি হয়ে গেল কিউ স্কোয়ার বাই 2a ε0 k ইন্টু কে স্কোয়ার। দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি লিখবা a মাইনাস বি হোল স্কোয়ার। সরি, কি লিখলাম উল্টা পাল্টা কি করলাম, দূর। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 এর উপর স্কোয়ার আর দেওয়া লাগে না, সমান সমান কি আসবে এইচ চাইছে, তাহলে রো কোথায় চলে আসবে নিচে, এরিয়া কোথায় চলে আসবে নিচে, তাহলে নিচে এখানে হয়ে গেল স্কোয়ার। ওকে, নিচে চলে আসলো তোমার জি, শেষ। এই যে তোমার হাইট, এই হাইট আমরা পেয়ে গেছি, কতটুকু উপরে উঠবে, এই পরিমাণ উপরে উঠবে। ওকে, তো এটা মোটেও কোনো সাধারণ অঙ্ক না, আগে থেকে প্র্যাকটিস না করে গেলে আর বুয়েটের পরীক্ষা হলে আর লেখা লাগবে না, তোমার মাথায় আসবে না এরকম কিছু। ওকে, আমি আবার একটু রিপিট করতেছি, একটু খেয়াল করো। অনেক বড় মনে হইতে পারে বাট খুব একটা বড় না। এবার দেখো খুব ছোট হয়ে যাবে, কারণ প্রথমে তোর অনেক এক্সপ্লেন করা লাগছে। নিচের তলের মাইনাস এটাকে ধাক্কা দিয়ে উপরে উঠাবে, উপরের তলের প্লাস টান দিয়ে উপরে উঠাবে, তাহলে ও করবে আকর্ষণ, ও করবে বিকর্ষণ, বুঝে নিও। তো নিচের তলে একটু ঝামেলা আছে, তো একটা একটা করে বের করি। এই তলের চার্জ কত, যেহেতু এটা ইনডিউস চার্জ, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। ইনডিউস চার্জের সূত্র আমার মুখস্থ স্যার, এটা কিউ ইন্টু 1 মাইনাস 1/k, লসাগু করে রেখে দিলাম। নিচের প্লেটে দেখো দুই ধরনের চার্জ, একটা হচ্ছে রেড পেন দিয়ে লিখছি প্লাস, কারণ এখানে মাইনাস হলে এখানে প্লাস ইনডিউস চার্জ আসবে, আর উপরের প্লেটে প্লাস হলে নিচের প্লেটে মাইনাস হবে। তাহলে এই প্লেটের মোট চার্জ কত এটা বের করতে হবে। তো মোট চার্জ কত হবে, এটার সাথে এটা যোগ করে দাও, যোগ করে পাইছি স্যার এটা। তো মাইনাস মানটা লাগে না, কারণ মাইনাসে প্লাস উপরে ধাক্কা দিবে, যেটা কাজ আমি আগে করে ফেলছি। ওকে, এখন দেখো এই প্লাস মাইনাসটা আকর্ষণ করছে, এই টোটাল চার্জ আসছে কি মাইনাস, এই টোটাল মাইনাসটাকে ধাক্কা দিছে, দেখো দুইটাই লিখছি। তখন ই প্লাস না লিখে এফ প্লাস লিখতে পারি। এখন উপরে দুইজনের টানতেছে, আর এই যে যতটুকু পানি উঠছে ওর ওজন কোন দিকে, নিচের দিকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু সাম্য অবস্থা, কারণ একটা সময় উঠতে 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 একটা সময় থামবে, আর উপরে যাবে না। তার মানে উপরের দুইটা বল আর নিচের ওজন পরস্পর কি হয়ে গেছে, সমান। এই জন্য শর্ত মতে লিখলাম উপরের দুইটা বল আর নিচের ওজন সমান। এই জাস্ট এম কে ভাঙছে, এম সমান সমান রো ভি। ভি কিভাবে পাবো, টোটাল যে দুইটা ক্যাপাসিটর আছে তার এরিয়া ইন্টু হাইট। ওকে, আয়তন বের হয়ে গেল। এই এইচ এর মান বের করবো, জাস্ট এই ক্যালকুলেশন। এটার জন্য আবার এই পাশে আসছে, তো পজিটিভ প্রযুক্ত বল। তো আগে দেখবো 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল কত, আর এইখানে চার্জ আছে কত। তো 1 কুলম্ব চার্জ মানে আমরা জানি যে কোনো একটা পাতের জন্য, আমরা জানি এখানে যদি প্লাস চার্জ যদি হয়, আমরা জানি যতই দূরে হোক না কেন, এটা সূত্র হচ্ছে সিগমা বাই 2ε0। এই সূত্রটাই বসেছে, সিগমা বাই 2ε0। তার এরিয়া যদি হয় এ, তখন সিগমা ইকুয়ালস টু আমরা কি লিখি, চার্জ বাই এরিয়া।
দেখো চার্জ বা এরিয়া, কেন এটা পজিটিভ চার্জ, খেয়াল করো ওর ক্ষেত্রফলে আর পজিটিভ পাতে শুধুমাত্র চার্জ আছে প্লাস কিউ, এই জন্য জাস্ট কিউ বাই এরিয়া লিখে দিচ্ছে, ইনডিউস চার্জ লিখে দিচ্ছে। এবার আসো নেগেটিভ চার্জ। সেম নেগেটিভ বলের জন্য আগে দেখতে হবে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল কত আর এখানে ইনডিউস চার্জ কত। তো 1 কুলম্ব চার্জ সেম কনসেপ্ট, সিগমা বাই 2 এপসিলন নট, কিন্তু দেখলাম নিচের পাতের মোট চার্জ কত, ক্যালকুলেশন করে দেখলাম ও নিজের চার্জ আছে, আবার এই তরলের মধ্যে সৃষ্ট ইনডিউস চার্জও আছে, পরে এই দুইটা যোগ করে এটা পাইছিলাম। তো এটা মোট চার্জ পেয়ে গেছে কিউ বাই কে। মাইনাস লিখলাম না কেন, মাইনাস দ্বারা বুঝে এটা আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, তো আকর্ষণ বিকর্ষণের কাজ আমি আগেই করে ফেলছি, এখানে আর দরকার নেই। ঠিক আছে, জাস্ট এই যে সিগমা পরিবর্তে চার্জ কত কিউ বাই কে, এরিয়া কত, দুইটার এরিয়া সেম, জাস্ট মান বসাইছি, এই দুইটা মান জাস্ট যোগ করলাম এখানে। দেখো এখান থেকে সব কমন যায়, এখানে থাকে 1, এখানে থাকে শুধু 1 বাই কে, ব্যাস এটা লসাগু করছি। ইনডিউস চার্জের মান বসাইছি, ইনডিউস চার্জের মান এখানে বসাইছি, লসাগু করে বসাইছি, জাস্ট এখানে গুণ করে দিছি, কিউ ইন্টু কিউ কিউ স্কয়ার, কে ইন্টু কে কে স্কয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটার নিচে নিয়ে আসলাম এ স্কয়ার হয়ে গেছে, রো নিচে নিয়ে আসছে, জি নিচে নিয়ে আসছে, বাস হাইট চলে আসছে। ওকে, জাস্ট সিম্পলি তোমাকে এক্সপ্লেন করে দিলাম। তো একটু সময় লাগছে, বাট তুমি এটা বারবার প্র্যাকটিস করো, আশা রাখি এটা 3 মিনিটে ম্যাথ সলভ করা সম্ভব। কিভাবে, এবার তুমি ব্রেনে সেট রাখো, কিভাবে মাথা রাখবে একটু খেয়াল করো। ফার্স্টে এই লাইনে আসবা, ফার্স্ট স্টেপ এটা। ওকে, তারপর দেখবা প্লাস আর মাইনাস ব্রেনে নিয়ে আসো, এখানে কি আছে ইনডিউস চার্জ নিয়ে আসলাম, ধাক্কা দিবে কে ও, বাস ওর জন্য ইকুয়েশন। এখান থেকে ধাক্কা দিবে কে, নিচ থেকে ধাক্কা দিবে ওর জন্য একটা হিসাব আছে, ওর নিজের চার্জ প্লাস ইনডিউস চার্জ দুইটা যোগ করে মোট চার্জ চলে আসছে, ইকুয়েশন করে নিয়ে আসলাম, দুইটা যোগ করে বসায় দাও, শেষ। 3 স্টেপ থেকে 4 স্টেপে ম্যাথ শেষ। ওকে, কয়েকবার প্র্যাকটিস করো, আশা রাখি হয়ে যাবে সুন্দর মতো। এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, আমি 2বার দিব, একবার চিত্র সহ একবার চিত্র ছাড়া, একটু নোট করে নিও। ওকে, আরেকবার চিত্র সহ দেখো তো, এটা দেখো, এই 2বার নোট করে নাও। ওকে, তো আশা রাখি বুঝতে পারছি। এরপর আসো এই টপিকে আইআইটি নিটে বিগত 15, 20, 25 বছরের যত কোয়েশ্চেন আসছে সবগুলো আমরা একবারে সলভ করব ইনডিউস চার্জের উপর। কিন্তু মজার ব্যাপার হলো এখানে অ্যাড করছে একটাই কারণ, মাত্র একবার আসছে 2018-তে এই ইনডিউস চার্জ বা আবদ্ধ চার্জ দিয়ে, বাউন্ড চার্জ দিয়ে। ওকে, আর নিটে কোনো কোয়েশ্চেনই আসে নাই। ওকে, যেহেতু আসে নাই একটাই কোয়েশ্চেন, এই জন্য এই লেকচারের সাথে আমরা অ্যাড করে দিছি। তো আমরা এখন আইআইটি কোয়েশ্চেন সলভ করব এই টপিকের উপর। একটা কোয়েশ্চেন আসছে 2018, দেখো কত সিম্পল কোয়েশ্চেন এটা। A parallel plate capacitor of capacitance 90 picofarad is connected to a battery এত ভোল্ট। তার মানে তোমাকে একটা ক্যাপাসিটর দিছিল, এই ক্যাপাসিটর কানেক্ট করছো 90 ভোল্ট, সরি 20 ভোল্ট ব্যাটারির সাথে, যেখানে ক্যাপাসিটরের মান হচ্ছে 90 পিকোফ্যারাডে। এন্ড তোমাকে বলছে ইফ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইজ এত, মানে এত পরবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা ম্যাটেরিয়াল রাখছে মাঝখানে, ধরে নাও এই পর্যন্ত একটা ম্যাটেরিয়াল রাখছে তোমার কাছে। ওকে, এই পর্যন্ত রাখছে, কে এর মান কত 5/3। তাহলে এখন তোমাকে বলছে inserted between the plates the magnitude of the induced charge will be, কি পরিমাণ ইনডিউস চার্জ হবে। তো দেখো এখানে যে চার্জ গেছে সেটা হচ্ছে কিউ, ধরে নাও সাপোজ এখানে কি, এটা হচ্ছে প্লাস কিউ, এখানে হচ্ছে মাইনাস কিউ। আমরা জানি প্লাসের সামনে ইনডিউস চার্জ হবে তোমার মাইনাস, মাইনাসের সামনে ইনডিউস চার্জ হবে তোমার প্লাস, তোমার ইনডিউস চার্জই চাইছে। তো আমরা ইনডিউস চার্জের ইকুয়েশন এক লাইনে শিখছিলাম, কিউ ইন্টু 1 মাইনাস 1/k। ওকে, তো মানটা বসাবো, এখানে কিউর মান দেয় নাই, তো না দিলে কি হয়েছে, কিউ ইকুয়ালস টু আমরা কি জানি সিবি 1 মাইনাস 1/k, জাস্ট বসায় দাও, তাহলে তো কাজ শেষ। জাস্ট মানটা বসাও, সি এর মান কত 90 পিকো ফ্যারাডে আছে, মাথা রেখো পিকো, তার মানে 10 ইনভার্স আছে সামথিং, রাখলাম। ভি এর মান কত 20, 1 মাইনাস 1/k এর মান কত 5/3, 3 উপরে নিয়ে গেলাম। তাহলে লসাগু করলে কত আসবে এখানে
কত আসবে 9 দুগুণা 18। ঠিক আছে তো নাকি সন্দেহ হইতেছে? সি মান কত 90 পিকোফ্যারাড, ঠিক আছে। ভি কত এত, ঠিক আছে। তাহলে 18 1 2 এত পিকো। আচ্ছা যাই হোক, এখানে লসাগু করলে আসবে হচ্ছে নিচে 5, উপরে আসবে তোমার 2। ওকে, তাহলে তোমার এখানে আসতেছে কত 18 দুগুণা 36 সিভি। ঠিক আছে তো 90 1800 1/5/3 2/5। দেখি ক্যালকুলেটর ইউজ করে দেখি কত আসে। এখানে আসবে 1800 ইন্টু 2 ডিভাইড বাই 5 করলে আসবে 720। 720টা যদি আমি ন্যানোতে নিই তাও তো আসবে 0.72। মিললো না কেন? প্রশ্ন ভুল আছে নাকি? আচ্ছা আমি একটু চেক করি প্রশ্ন ঠিক আছে কিনা, জাস্ট সিঙ্গেল মিনিট। ওকে, প্রশ্ন ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, একটু দেখো। সেটা হচ্ছে কিউর মান তো এখন নাই, কিউর মান কিভাবে বের করবো? আমি যে মিস্টেকটা করছি সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু সিভি লিখে দিচ্ছি। মজার ব্যাপার হলো এখানে তো পরবৈদ্যুতিক ধ্রুবক আছে, এখানে তো সি ইউজ হবে না। সি এর জায়গায় আমরা কি লিখতে হবে? কে সি। সি ড্যাশ লিখতে পারো, পরে না লিখতে পারো সি ড্যাশ ইকুয়ালস টু কি হয়ে গেছে কে সি ভি। কারণ আমরা জানি এটা একটু কষ্ট লাগতে পারে বা একটু নাও বুঝতে পারো, এটা লেকচার নাম্বার 12 জন্য ওয়েট করো। লেকচার নাম্বার 12তে আমরা অবশ্যই দেখছি পরবৈদ্যুতিক ধ্রুবক বসালে সি এর মান বেড়ে যায়। ওকে, ব্যাখ্যাটা একটু জেনে নিও, আপাতত একটু মাথা রাখো। কত গুণ বাড়বে? যত কে এর মান যত হবে ঠিক তত গুণ বাড়বে। যেমন ক্যাপাসিটর প্রবেশ করার পর তোমার এইটার ক্যাপাসিটেন্স হয়ে গেছে এখন সি ড্যাশ, সি ড্যাশ ইকুয়ালস টু হয়ে গেছে কেসি। আগে যা ছিল তার কে গুণ বেড়ে গেছে। ওকে, কিভাবে বাড়ছে লেকচার 12তে বিস্তারিত আসবে, এটা বিস্তারিত। আপাতত একটু দেখতে থাকো। তো কে এর মান কত দিচ্ছে আমারে? কত 5/3। সি এর মান কত দিচ্ছে আমাকে 90। ভি এর মান কত 20। তো এখন তুমি ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে তোমার আসবে হচ্ছে তোমার এখানে মুখে যদিও করা যায়, যাই হোক 90 ইন্টু 20 ইন্টু 5 ডিভাইড বাই 3 করলে আসবে তোমার 3000। 3000 যেহেতু কিসে আছে পিকো, তাহলে আসবে তোমার পিকো কুলম। ঠিক আছে, পিকোতে রেখে দাও। পিকো মানে 10^12। এবার ইনডিউস চার্জ বসা দেয়। এবার কত আসছে 3000 1 মাইনাস 1/k, কে এর মান কত 5/3। তাহলে পরের লাইনে চলে আসবে 3000 লসাগু যদি করো এখানে তাহলে আসবে তোমার নিচে 5 থেকে 3 বাদ দাও 2, তাহলে আসবে ইন্টু 2 ডিভাইড বাই 5 করলে আসবে তোমার 1200। তাহলে আসবে তোমার 1200 পিকো কুলম। পরে এটাকে 1000 দ্বারা ভাগ করে দাও, করলে তোমার চলে আসবে 1.2 ন্যানো কুলম। একটু সাইড নোট নিয়ে নাও, যদিও তোমরা জানো এগুলো। 1 পিকো কুলম সমান সমান হচ্ছে 10^12 কুলম, আর 1 ন্যানো কুলম হচ্ছে 10^9 কুলম। তার মানে দেখো তাদের মধ্যে ডিফারেন্স 1000। এই জন্য পিকো থেকে ন্যানোতে যাওয়ার সময় 1000 দ্বারা কি করছি স্যার ভাগ করে কমায় ফেলছি। ওকে, ভাগ করে ন্যানোতে কনভার্ট করছি, কারণ অ্যান্সার আমার কিসে দেওয়া আছে ন্যানোতে দেওয়া আছে 1.2 অপশন নাম্বার এ। তাই কাইন্ডলি স্যার একটু স্যাক্রিফাইস করেন একটু, কারণ আমি তোমাকে একটু দেখাই যে ভুলটা এমনি এমনি হয় নাই। 4:10 বাজে স্যার, 4:10 এম না এম স্যার, পিএম না, কিন্তু দেখেন ভোরবেলা তো চোখে প্রচন্ড ঘুম, তো ঘুম অবস্থায় ম্যাথটা করাইছি স্যার, কাইন্ডলি একটু স্যাক্রিফাইস করেন। অনেক কিছু আসলে মাথায় কাজ করতেছে না, ঘুমে আসতেছে আর কি। তো যাই হোক, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি এক্সপেরিমেন্টালি এটা টের পাইতেছি, ঘুমন্ত অবস্থায় বেশি পড়াশোনা করতে হয় না। তুমি ঘুম দিবা আগে, দিয়ে দরকারে ফজরের পর উঠবা, উঠে এরপর পড়াশোনা শুরু করবা। ঘুমায় ঘুমায় সারা রাত পড়া লাভ নাই, ফজরের পর 2 ঘন্টা পড়া, সারা রাতে পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখানে যে কে এর মান বসাতে হবে এটা আমার মাথা কাজই করে নাই, কিন্তু আমি কি কনসেপ্টটা জানতাম না? অবশ্যই জানতাম। ভুলেছে কেন? ব্রেন কাজ করতেছে না, ওর এখন রেস্ট দরকার। ঠিক আছে, তো এই ভুলটা হয়তো একদিক দিয়ে ভালো হয়েছে, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো। ব্রেনকে প্রেশারাইজ করে কিছু করবো না, ওরে রিল্যাক্স মুডে নিয়ে যাবা, আগে ঘুমান্ত অবস্থায় নিয়ে যাবা। ঘুম পাইলে ঘুম শেষ হওয়ার পরে উঠো, দেখবা ব্রেন পুরা রিফ্রেশ হয়ে গেছে। তখন তুমি আবার ইনপুট নেওয়া শুরু করো, যাই করো ব্রেন কাজ করা শুরু করবে। ওকে, তো যাই হোক, এই হচ্ছে তোমার
আইআইটি নিটের কোয়েশ্চেন, নিটে তো আসেই নাই, এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখানে একটা জিনিস তোমাকে হয়তো পেন দিচ্ছে, স্যার এটা কি হয়েছে, ওরিড হবেন না, এটা লেকচার 12তে আসবে, বিস্তারিত আসবে। ওকে, তো যাই হোক, লেকচার নাম্বার 11 এখানেই ক্লোজ করতেছি। লেকচার নাম্বার 12তে আমরা এই পরবর্তীতে ধ্রুবক নিয়ে বিস্তারিত ক্লাস হবে। তো আমি যতটুকু প্ল্যান করছি মেবি 13-14টা লেকচার লাগবে শুধুমাত্র ক্যাপাসিটরের উপর। 11 নম্বর লেকচার ডান, আর তোমার 3টা লেকচার বাকি। এই 3টা লেকচার করলে ক্যাপাসিটর তোমার আজীবনের জন্য কমপ্লিট। যে কোনো ফিজিক্স অলিম্পিয়াড বলো, আইআইটি বলো, নিট বলো, বুয়েট বলো, ডিউ বলো, সবার জন্য কমপ্লিট। কিন্তু সবার জন্য কি সেম সিলেবাস না। এখন তুমি যদি বলো স্যার কালকে আমার ডিউর পরীক্ষা, আমি ডিউর প্রিপারেশন নিচ্ছি, তাহলে এখান থেকে বাছাই করে তোমাকে কিছু লেকচার দেওয়া হবে, সব লেকচার দেখার দরকার নেই। আবার যখন তুমি বুয়েটে যাবা তখনও তোমাকে বুয়েটের জন্য আলাদা আলাদা লেকচার বাছাই করে দেওয়া হবে, কোন কোন টপিক বেশি আসে। আমরা তো আর আইআইটি নিটে যা পরীক্ষা দিব না স্যার, দিব কখনো দিব না। কিন্তু কেন শিখতেছি, ওই যে এক স্তর উপরে উঠলে নিচের গুলো ইজি হয়ে যায়। তুমি ক্লাস 9-10-এ থাকতে 8-এর বিজ্ঞান ইজি ছিল, ইন্টারমিডিয়েট থাকলে এসএসসি তোমার ফিজিক্সটা ইজি ছিল, অ্যান্ড ইন্টারমিডিয়েটের ইজি যদি ফিজিক্সটা ইজি করতে চাও তাহলে অবশ্যই তার থেকে একটু উপরে যেতে হবে। অ্যান্ড তুমি তার অনার্সের মাস্টার্সের টপিক নিয়ে পড়া শুরু করবে না। তখন আমরা কি করি, একটু অ্যাডভান্স বইগুলোতে যাই, ইন্ডিয়ান ফরেন বই বলো যেটাই বলো, আইআইটি নিটগুলো ফলো করি। ওকে, তো একদম পারফেক্ট গাইডলাইন পাইতে হলে অবশ্যই কমিউনিকেশন করবা যে তুমি কোন ট্র্যাকের জন্য পড়তেছো, আমি স্পষ্ট দেখাই দেবো কোন ট্র্যাকের জন্য কি দেখাই দেবো। আর আইআইটি কেন করতেছি, নলেজটাকে এক্সপ্লোর করার জন্য। ওকে, যে 14টা লেকচার দিচ্ছি তুমি কনফার্ম থাকো 14টা লেকচার কখনো আমার বুয়েটে লাগবে না, আইআইটিতে লাগবে, বুয়েটে লাগবে না। বুয়েটে সর্বোচ্চ 4টা থেকে 5টা লেকচার, বাকিগুলো স্কিপ করো। তুমি বলো স্যার তাহলে জানা লাভ হলো কি, তোমার ব্রেন যে লেভেলে আসছে, এই 14টা লেকচার করার পর তোমার ব্রেন যে লেভেলে আসবে, তোমার শাহজাহান তপন স্যার, ইসাক স্যার, সেলু স্যার, গিয়াসউদ্দিন স্যার, আমাদের বাংলাদেশের যত জাতীয় কনসেপ্ট বুক আছে, যত ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক আছে, যত বই আছে, আমি তোমার বলে দিলাম কোনো বইয়ের টপিক তোমার পড়া লাগবে না। কারণ তুমি 14টা লেকচার দেখছো, তোমার ব্রেনে মিনিমাম 4-5টা লেকচার পুরো সেভ, ওই 4-5টা দিয়েই তোমার বাংলাদেশের সব বই হয়ে যাবে। ওকে, প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখো, বাস্তবতা মিলিয়ে দেখো, শিখো অনেক, দেখবা মিনিমামটা তোমার কাছে অনেক হয়ে যাবে। যে তুমি অনেক শিখছো, অনেক কিছু ভুলে গেছো, কিন্তু যতটুকু মাথায় আছে ওটা দিয়ে দেখো বাংলাদেশের বই কমপ্লিট, তোমার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক কমপ্লিট, অ্যাডমিশন কমপ্লিট। ওকে, দেখ বাকিগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আরো কিছু গাইডলাইন দিব, যেহেতু লেকচারটা লাস্টের দিকে আসতেছে, এখানে কিছু মোটিভেশনাল হোক বা কিছু গাইডলাইন হোক তোমরা অবশ্যই পাবা। তারপর যদি কোনো গাইডলাইনের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কমিউনিকেশন করবো, আমি অবশ্যই তোমাকে চেষ্টা করবো আমার যথেষ্ট জ্ঞান দিয়ে তোমাকে সঠিক গাইডলাইনটা দেওয়া। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, তো দোয়া রেখো, দেখা হবে ইনশাল্লাহ লেকচার নাম্বার 12-তে। আল্লাহ হাফেজ।